বাসায় পা দিয়ে জাহিদ বোঝে আজও কিছু একটা হয়েছে। বাসার পরিবেশ থমথমে। সামিহা দরজা খুলেনি, দরজা খুলেছে কাজের সহকারী মেয়েটা। মা মাঝে ডাইনিং টেবিলে বসে নেই। খুব সূক্ষ্ম সাধারণ বিষয়, কিন্তু অভ্যস্ততার দরুন এক নজর তাকালেই মানুষ বোঝে যে আজ কিছু একটা ঠিক নেই। জাহিদ 6:30 থেকে 7টার ভেতরে ফেরে। এই সময়টা ও এলে কলিং বেল দিলে সামিহা দরজা খুলে দেয়। মা ডাইনিং টেবিলে বসে গুনগুনিয়ে ওজিফা পড়েন। অপেক্ষায় থাকেন জাহিদ হাত মুখ ধুয়ে চা নাস্তা করতে ডাইনিং টেবিলে কখন আসবে। সামিহা কাজের সহকারীকে বলে চা নাস্তা রেডি করতে। যেদিনের ব্যতিক্রম হয় বোঝা যায় সেদিন মা আর স্ত্রীর মাঝে কিছু হয়েছে। দুইজন দুইটা রুমে আবদ্ধ করে রেখেছেন। জাহিদ জুতো খুলে নিজের বেডরুমে যায় না, ডাইনিংয়ে থাকা ওয়াশরুমটাই হাত মুখ ধোয়। সহকারী মেয়েটাকে টাওয়াল এনে দিতে বলেছিল। হাত মুখ মুছে মেয়েটাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। মেয়েটা জানায় সামিহা বাসায় ছিল না, রান্না মা করেছেন। সামিহা বাসায় ফিরে এ নিয়ে কথা কাটাকাটি হয়। জাহিদ চা নাস্তা নিয়ে মায়ের রুমে আসতে বলেছে, চলে যায় ঘরে। মা ওজিফা পড়ছেন। আম্মু, নাস্তা খেয়েছো? তোমাকে ছাড়া কোনোদিন খেয়েছি? ডাইনিংয়ে বসবা না মরিয়ম এখানে নিয়ে আসবে? আসুক, তোমার কষ্ট করার দরকার নাই। স্বামীহার ভালো লাগবে না। তোমার সাথে নাস্তা করা কষ্ট, বরং তুমি বলো তোমার হাত পায়ে ব্যথা, তুমি তা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে যাও কেন? তোমার বোয়াল মাছ পছন্দ, ঝাল ঝাল পাতলা ঝোলে বোয়াল মাছ রান্না করতে বলেছিলাম সামিহাকে। সামিহা বাইরে চলে গেল, মরিয়ম রেঁধে নিল। সামিহা নাকি বোয়াল ভেজে ভোনা করতে বলেছে মরিয়মকে। আমি তাই আরেক প্যাকেট নামিয়ে কষিয়ে পাতলা ঝোল করেছি। এতে গাল ফোলানোর কি হলো? তুমি পাতলা ঝোল খাবো, ও ভুনা খাবে। বাদ দাও, আসো নাস্তা করি। জাহিদ রুমে আসলে সামিহা কিছুই বলে না, ল্যাপটপে কাজ করতে থাকে। প্রেজেন্টেশন বানাচ্ছে। জাহিদ নিজেই কথা তোলে। সামিহা, তুমি বাসার কাজকর্ম করো না করো আমার কোনো সমস্যা নেই, বুয়া রাখো মেয়ে রাখো মানা করছি, কিন্তু আম্মুর বিষয়টা তো তোমার আমার বুঝতে হবে। সামিহা ল্যাপটপ থেকে চোখ না তুলেই বলে, ওনাকে রান্না করতে আমি বলিনি। আমি নিজে সময় দিতে পারবো না বলেই আজ মরিয়মকে বলে গিয়েছি। মরিয়মের রান্না খারাপ না, ওর বানানো চা নাস্তা তো খাচ্ছ। আম্মু যেভাবে চায় সেভাবে রাঁধলেই হয়। সেভাবেই হয়েছে, কিন্তু তারপরও নিজে আবার না রাঁধলে আমি যে আজ বেশি সময় বাইরে ছিলাম সে ঝাঁজ কিভাবে দেখাবেন? কি অসভ্যের মতো কথা বলছো? আমি অসভ্য? আমি ব্যবহার জানি না, আমি সংসার জানি না, আমি মানিয়ে চলতে জানি না। ওকে, এখন কাজ করতে দাও প্লিজ। সময় না কাটলে আম্মুর রুমে গিয়ে আমার আরেকটু বদনাম শুনে আসো। ছি, কি বলো? আমি তোমার বদনাম করি? করো না, শুনো তো। আচ্ছা, এমন মুখ করে রেখো না প্লিজ। তাহলে চলো বাইরে থেকে ঘুরে আসি। আম্মু নাস্তা করেনি বলে তাকে নাস্তা করালে, এখন তুমি আমি বাইরে গিয়ে ডিনার করি, যাবে? আম্মুকেও বলি। আম্মু বাইরের খাবার পছন্দ করেন না, তুমি যাই। সামিহা শাশুড়ির অভিমান স্বামীরও সাথে ধরে রাখে না, সেজেই বের হয়। বাসায় ফিরে দেখে না খেয়ে আয়েশা খানম শুয়ে পড়েছেন। ওরা বাইরে যাওয়ার সময় একবারও ওনাকে সাধল না বলে মনে কষ্ট পেয়েছেন। জাহিদ আবার মাকে উঠিয়ে খাওয়াতে যায়। দিনের সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক না হয়ে আরও খারাপ হয়। আগে বউ শাশুড়ি মনোমালিন্য হলেও তা সরাসরি প্রকাশ হতো না, যে যার মতন আলাদা করে ক্ষেত দেখাতেন। এখন তা নয়। এক কথায় আয়েশা খানম সামিহার ভুল ধরেন, সামিহাও মুখের উপর উত্তর দেয়। জাহিদ রোজকার নালিশ শুনে ত্যক্ত বিরক্ত। সামিহা, তুমি যেহেতু ঘরে বাইরে সামলাতে পারছো না, এই কোর্সটা এখন কিছুদিন বাদ দাও, কিছুদিন পর করো। এখন ড্রপ দিলে কিছুদিন পর কিভাবে করব? তখন তোমার আম্মু স্বাভাবিক হয়ে যাবে। আম্মু অস্বাভাবিক? অস্বাভাবিক না, তবে একাকিত্বের জন্য হোক বা নিঃসঙ্গতার জন্য হোক ওনার সমস্যা তো আছে। তোমার আমার একসাথে সময় কাটানোর সময়ও সাথে থাকতে চান, অহেতুক মুখ ভার করে থাকেন সারাদিন। ওনার সাইকিয়াট্রিস্ট দেখানো প্রয়োজন। এমন হলে তোমারও প্রয়োজন, তুমি ছাড় দাও। কি ছাড় দেব? তুমি আমার পেছনে ঘুরে হন্যে হয়ে যখন বিয়ে করলে তখন জানতে না আমার স্বপ্ন কি, আমি কি চাই? আমার সাথে তো তোমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়নি, আমি তার আলাদা কি করছি? এই পোস্ট গ্রাজুয়েশন কোর্সটা আমার স্বপ্ন। 2 বছর আমাকে সময় দিতে হবে, এরপরও দিতে হবে। আমি কোনো দায়িত্ব অসম্পূর্ণ রাখছি না।
আমি যা করতে পারি না তা করিয়ে নিচ্ছি। ভুল ধরতে চাইলে ধরাই সম্ভব। এই ভুল ধরার জন্য আমি কাজ কমিয়ে এনেছি। চেম্বার করছি না, এখন কোর্সও ড্রপ দেব। এরপর বেবি হলে পারবো আর? আমি এত কিছু জানি না। শোনো, সংসারের শান্তির চাবি বউয়ের হাতে থাকে। সারাদিন নানা অশান্তি কাটিয়ে ঘরে আসে মানুষ শান্তির খোঁজে। আমার হয়েছে উল্টো। আমার এখন বাসায় আসতে ইচ্ছে হয় না, এলেই অশান্তি বাড়ে। আমি কি চাই তোমার কাছে? শান্তি চাই, তাই দিতে পারছো না। তুমি আম্মুর সাথে মানানোর চেষ্টাই করো না। আমি হন্যে হয়ে ঘুরে বিয়ে করেছি মানি, কিন্তু তখন তো জানতাম না যে এর বিনিময়ে কিছুই পাবো না। আমি তো ভেবেছিলাম পড়ালেখা করা সুন্দর একটা মেয়ে আমার বাসাটাকেও আরও পরিপূর্ণ করবে। সে যে কিছুই চেষ্টা করবে না তা তো বুঝিনি। সত্যি বলতে মানানোর চেষ্টা করেও আমার লাভ নেই। উনি আর শুধরাবেন না। তিনি আমার বিচার দেন সবার কাছে, কিন্তু আমি বিচার দিলেও লাভ নাই। সবাই মানুষ বয়স্ক মানুষকে সাপোর্ট করে, আর ছেলে মানুষ শুধু নিজের শান্তি চায়। কিন্তু এইভাবে না, আমার বউটারও তো মানসিক শান্তি নেই। ও কিভাবে ওই বাসায় থাকে যেখানে চিরায়ত অশান্তি। একটা গল্প বলি তোমাকে। এক মহিলার কথা বলা তোতা কেনার খুব শখ হলো। একটা তোতা কিনে বাসায় আনবে, যে মজার মজার কথা বলে ঘরের শোভা বাড়াবে। বেশ টাকা দিয়ে শহরের বড় দোকান থেকে সুন্দর একটা তোতা কিনলেন। একদিন পার হলো, তোতা কিছু বলে না। মহিলা সেই দোকানে আবার গেলেন, বললেন কি তোতা দিলেন, কথাই বলে না। দোকানদার বললেন একটু সময় দিন, নতুন পরিবেশ, ওকে মানাতে দেন। মহিলা সেদিন সুন্দর করে একটা বড় খাঁচা কিনলেন। একটা অডিও রেকর্ডার কিনলেন, যাতে ছোট ছোট শব্দ বারবার বাজবে, তোতা শিখে তাড়াতাড়ি কথা বলবে। তোতা দ্বিতীয় দিনেও কথা বলে না, বরং আরও ঝিমিয়ে যায়। নানাভাবে তিনি তোতা কথা বলানোর চেষ্টা করেন, ভৎসনা করেন, লাভ নেই। তোতা আরও ঝিমায়। খাঁচা নিয়ে তিনি দোকানে যান। তোতা মৃতপ্রায় খাঁচায়। কথা না বলা তোতা তিনি রাখবেন না, উল্টো কেমন মর্মর অবস্থা। দোকানদার ওনাকে বললেন, আপা, 3টা দিন ধরে আপনি ওর কাছে থেকে কথা শোনার কি প্রাণান্তকর চেষ্টা করলেন, সে কথা বলল না বলে আপনি হতাশ। 3টা দিন যে আপনি পাখিটাকে দানা পানি দিলেন না, তা দেখেছেন? ও কথা বলবে কি, এখন যে ওর প্রাণই যায় যায়। তখন মহিলার খেয়াল হলো এই 3 দিনে নিজের আকাঙ্ক্ষা নিয়ে এতটাই মশগুল ছিলেন যে পাখিটার যা মৌলিক চাহিদা সেই দানা পানি তিনি দেননি। আমি সেই পাখি জাহিদ, তোমার সোনার খাঁচায় সব আছে, শুধু দানা পানিটা পাচ্ছি না। তুমি কি পেলে না তা নিয়ে হতাশ, আমাকে কি দিলে না তা দেখলে না। গিভ অ্যান্ড টেক রুলসে আমরা দিতে ভুলে যাই, শুধু কি পেলাম না তার হিসাব কষে যায়, তাই না? জাহিদ চুপ করে থাকে, তার যেন এখন কিছুই বলার নেই। দিনগুলো যেন একই বৃত্তে ঘুরছে। জাহিদকে নানাভাবে নিজের অবস্থান বুঝিয়েও লাভ নেই। সবকিছুর পর তার একটাই কথা, মায়ের বিষয়ে কিছু শোনা সম্ভব না। জাহিদ যখন এসএসসি দিচ্ছে তখন বাবা অ্যাক্সিডেন্টে মারা যান। জাহিদের বড় বোন জেসমিন তখন অনার্সে পড়ে। কিছুদিন পরই মামাদের ঠিক করা পাত্রের সাথে বোনের বিয়ে হয়ে যায়। জাহিদের বাবা গরিব ছিলেন না, বাড়িটা জাহিদের দাদার করা। 4তলা বাড়ি পৈতৃক সূত্রে জাহিদের বাবার হয়। বাবার মৃত্যুর পর আর্থিক চাপে পড়তে হয়নি ঠিক, কিন্তু একাকী মায়ের সম্পূর্ণ দুনিয়া জুড়ে জাহিদই ছিল। জেসমিনও একমাত্র ভাইকে আদর আর কর্তৃত্বে রেখে অভ্যস্ত। জাহিদ যখন সামিয়ার কথা বাসায় জানায় তখন সামিয়াকে দেখে ওনাদেরও পছন্দ হয়েছিল। দেখতে সুন্দর, পুতুল পুতুল ডাক্তার মেয়ে, বাবা সরকারি কর্মকর্তা, মা শিক্ষিকা। ভালো পরিবার, একমাত্র ছেলের বউ হিসেবে সাজিয়ে গুছিয়ে মানুষের সামনে দেখানোর মতন যোগ্য। তখন কারো মনে আসেনি এই পুতুল পুতুল মেয়েটা শোপিস হয়ে ঘরের শোভা বাড়াতে আর ওনাদের কর্তৃত্ব মেনে নিতে আগ্রহী নাও হতে পারে। শুধু অর্থের যোগান থাকায় কেউ জীবনের জন্য যথেষ্ট নাও ভাবতে পারে, আর আরো অনেক চাহিদা থাকতে পারে। শাশুড়ি ননদের সাথে লড়াই করে নিজের জায়গা বানানোটা সামিহার জন্য আরো কঠিন হয়ে গিয়েছে জাহিদের নিঃশব্দ ওনাদের সাপোর্ট করে যাওয়ায়। ননদ অন্য সংসারের মানুষ হয়েও নিঃশব্দে এখানে কর্তৃত্ব করে যায়। শাশুড়ির কর্তৃত্ব হয় প্রকাশ্যে, আর জাহিদের ভূমিকা হয় চুপ থাকা। সামিয়ার দিনগুলো তাই একই বৃত্তে আবর্ত। সকালে ছোটখাটো মনোমালিন্যের পর ডিউটিতে যাওয়া হয়, দুপুরে ফিরে শাশুড়ির মুখ ভাট দেখা, রাতে জাহিদের নীরব বিচার সভা। জাহিদের সাথে এখন আর তর্ক করে না, সে শুধু চুপচাপ পরিস্থিতি ম্যানেজ করে যেতে চায়। আর সেই ম্যানেজ করাটাই ধীরে ধীরে সামিয়ার মনে ক্ষত বড় করেছে। আজ কোর্সের অফলাইন ক্লাস নেই,
দুপুরে সামিহা অনলাইন ক্লাস করছিল। পরের সপ্তাহে ওদের গ্রুপ প্রেজেন্টেশন। ক্যামেরা অফ রেখে মন দিয়ে টিচারের কথা শুনছিল। এমন সময় রান্নাঘর থেকে আয়েশা খানমের ডাক। সামিহা, এই সামিহা। প্রথমবার শুনেও সামিহা ওঠেনি, ভাবলো মরিয়ম আছে। দ্বিতীয়বার ডাকটা আরও তীক্ষ্ণ। কানেও যায় না এখন? ঘরে বসে কি করো সারাদিন আল্লাহ মালুম। সামিহা বিরক্ত মুখে উঠে আসে। জি আম্মু। ফ্রিজে গরুর মাংসটা উঠিয়ে রাখতে বলেছিলাম। আমি ক্লাসে ছিলাম আম্মু। মরিয়মকে বললেই হতো। তোমার তো সব সময় ক্লাস, সংসারও তো আছে নাকি? যেদিন ডিউটি থাকে সেদিন সারাদিন বাহিরে, ডিউটি না থাকলে ল্যাপটপে, এই তো চলে। সামিহা আর কিছু না বলে মাংস গুছিয়ে রাখে। ল্যাপটপে টিচার তার নাম ধরে ডেকেও সাড়া পায় না। প্রেজেন্টেশনের গুরুত্বপূর্ণ অংশটাও মিস করে। রাতে জাহিদকে বলেছিল ঘটনাটা। খুব বেশি অভিযোগ না, শুধু কষ্টের জায়গা থেকে। একটু বুঝে ডাকলেই পারতেন। আমি তো নাটক সিনেমা দেখছিলাম না, কাজেই ছিলাম। জাহিদ ফোন স্ক্রল করতে করতেই বলে, আম্মু ইচ্ছে করে করেনি। তুমি সব কিছু এত পার্সোনালি নাও কেন? আম্মু কি বোঝে যে ল্যাপটপেও ক্লাস হয় এখন? বললেই হতো আম্মুকে। সব কিছু জটিল করে না দেখে সহজ করে দেখলেই হয়। কারণ আমার জিনিসগুলো বারবার নষ্ট হচ্ছে, তাই সহজ থাকতে পারি না। তোমারও তো ছাড় দেওয়া উচিত। সংসারে একটু এদিক সেদিক হবেই, বিশেষ করে যখন আসলেই সময় দাও না। বাসায় যখন থাকো তখন বাসায় সময় দিবা, এই আশা করা তো অপরাধ না? সামিহা আর কথা বাড়ায় না। এই বাসায় তার ক্ষতিগুলো কারো চোখেই ক্ষত না, সবার কাছেই অতিরঞ্জন। তাছাড়া সামিয়া তর্কে জড়াতেও ইচ্ছা করছে না। শরীর ভালো লাগছে না কয়েকদিন ধরে। পিরিয়ড মিস হয়েছে। খবরটা ভালো না খারাপ বুঝতে পারছে না। বাচ্চার আগমনে সব আরো কঠিন হবে না তো? খবর জানতে পেরে জাহিদ খুব খুশি হয়। আয়েশা খানমও যেন অনেকদিন পর সত্যিকার অর্থে সামিহার কোনো খবরে খুশি হলেন। আত্মীয় স্বজনকে ফোন দিয়ে বলতে লাগলেন। আলহামদুলিল্লাহ, এবার ঘর ভরবে। শুধু সামিহার ভেতরেই অদ্ভুত এক ভয় কাজ করছিল। কারণ ঠিক সেই সময়টাতে ওর কোর্সের ফাইনাল ব্লকগুলো শুরু হওয়ার কথা। শরীর খারাপ করছিল খুব, বমি, দুর্বলতা, মাথা ঘোরা। তবুও ল্যাপটপ খুলে বসতো। কিন্তু আয়েশা খানম প্রায় বলতেন, এই অবস্থায় এত স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা ঠিক না। এখন থেকে নিজের যত্ন নাও। বাচ্চা হলে এসব কোর্স করেই বাকি হবে। ধীরে ধীরে কথাগুলো উপদেশের চেয়ে চাপ হয়ে উঠতে লাগলো। একদিন সন্ধ্যায় সামিহা বিছানায় আটশোয়া হয়ে ক্লাস করছিল। হঠাৎ আয়েশা খানম রুমে এসে ল্যাপটপের দিকে তাকিয়ে বললেন, এখনো এসব বন্ধ করনি? আম্মু আর কয়েকটা মাস। মা হওয়া এত সহজ না। আমরা তো এসব করি নাই, সংসার সামলিয়েছি, বাচ্চা সামলিয়েছি। এখনকার মেয়েদের এত ডিগ্রি লাগে কেন বুঝি না। সামিহা চুপ করেছিল, কারণ সে জানতো এই কথার উত্তর দিলে তা অসম্মান হিসেবেই ধরা হবে। কিন্তু সেদিন রাতে জাহিদও একই কথা বলতে লাগলো। শোনো, আমার মনে হয় এখন কোর্সটা বন্ধ রাখা উচিত। সামিহা অনেকক্ষণ স্থির তাকিয়ে ছিল ওর দিকে। তুমিও? প্রেগনেন্সিটা গুরুত্বপূর্ণ না? কোর্স কি গুরুত্বপূর্ণ না? দুটো একসাথে সবসময় হয় না। হয় না নাকি তোমরা হতে দাও না? জাহিদ বিরক্ত হয়ে বলেছিল। আবার তোমরা শুরু করো না, সব কিছুতে আম্মুকে টানার কি আছে? সামিহার চোখে কষ্ট কিন্তু মুখে হাসি। মজার ব্যাপার কি জানো, তোমার আম্মু সরাসরি কিছু বলেন, তাই ওনাকে বুঝি। কিন্তু সব সময় শান্তির কথা বলে আসলে তার পক্ষটাই নাও। এত নিঃশব্দে নাও যে প্রমাণও করা যায় না। আমি শুধু চাই না তোমার চাপ হোক। না জাহিদ, তুমি শুধু চাও তোমার জীবন সহজ হোক। কথাটা বলার পর ঘরে খুব বড় নীরবতা নেমে আসে। জাহিদ পাশ থেকে উঠে বসার ঘরে চলে যায়। তার এক সপ্তাহ পর সামিহা কোর্স থেকে ড্রপ নেয়। কাউকে কিছু জানায় না আর। সেদিন বাড়ি ফেরার পথে পুরো পথটা কেঁদেছিল। মনে হচ্ছিল জীবনের খুব প্রিয় একটা দরজা সে নিজেই বন্ধ করে দিল। সামিহার শুধু মনে হচ্ছিল তার ভেতরে যেন ধীরে ধীরে কেউ মারা যাচ্ছে। এক সপ্তাহ পর বাসায় সবাই জানতে পারে সামিহা কোর্স ড্রপ দিয়েছে। জাহিদ এই সিদ্ধান্তকে সঠিক বলে। এ সময় সামিহার অযথা চাপ না নেওয়াই ভালো। কোর্স শেষ করা অনেক চাপ। ড্রপ বলতে আমি কোর্স ছাড়িনি, কিছুদিনের জন্য ব্রেক নিচ্ছি। ও আচ্ছা, ছাড়নি যে এটা এখন আম্মুকে বলার দরকার নেই। কেন? কেন আবার? এমনি, তোমার যখন আবার জয়েন করার সময় হবে তখন জানিও।
সব অ্যাডভান্স বলারই কি প্রয়োজন? তবে ভালোই হলো তুমি ব্রেক নিয়েছো। আমরা তো একে অপরকে সময় দিতে পারিনি বিয়ের পর। দুজনই পোস্ট গ্র্যাজুয়েশনের পড়ায় এত ব্যস্ত হলাম। এখন দুজন আমাদের বাবুকে ওয়েলকাম করি। জাহিদ এ কথা বললেও বাস্তবতা ভিন্ন হয়। জাহিদের জীবন থেমে থাকেনি একটু। সকালবেলা হাসপাতালের ট্রেনিং, রাত জেগে পড়াশোনা, সিনিয়রদের সাথে কেস ডিসকাশন, সব মিলে সে আরও ব্যস্ত হয়ে উঠেছিল। অথবা সামিহা সারাদিন বসে থাকায় জাহিদের এই স্বাভাবিক ব্যস্ততাও আরও বেশি চোখে লাগছিল। বাসায় ফিরেও জাহিদ বই, ল্যাপটপ আর মেডিকেলের জার্নালের ভেতরে ডুবে থাকত। মাঝে মাঝে সামিহার মনে হতো জাহিদের সাথে সংসারে আসলে একটা চলমান রুটিন, অথচ সামিহার পৃথিবীটা উল্টে ছোট হতে হতে শুধু এই বাসার চার দেয়ালে আটকে গেছে। প্রেগনেন্সির শুরুর সময় কষ্ট কমলেও মানসিক ক্লান্তিটা বাড়ছে। শরীর ভারী হওয়ার সাথে সাথে নিজের ভেতরের শূন্যতাও যেন ভারী হচ্ছিল। মাঝে মাঝে খুব ইচ্ছে করত জাহিদকে নিয়ে কোথাও একটু ঘুরে বের হতে, শুধু দুজনে চুপচাপ কোথাও বসে প্রকৃতি দেখত, বৃষ্টির দিনে জানালার পাশে বসে চা খেত, কিংবা রাতে গান শুনতে শুনতে শহরটা ঘুরত। কিন্তু সেই ছোট্ট ইচ্ছেগুলো ধীরে ধীরে অস্বস্তির কারণ হয়ে উঠল। কেননা বের হতে গেলেই কিংবা একা সময় কাটাতে গেলেই অবধারিতভাবে আয়েশা খানম হাজির হন। কখনো ছেলেকে জরুরি আলাপ আছে বলে রুমে ডেকে নেন, কখনো তখনই মেয়ের বাসায় যেতে হবে বলে আগে ওনাকে বাইরে নেওয়ার গো ধরেন। কখনো সন্ধ্যায় বের হওয়া ভালো না, কখনো ভর দুপুরে বের হতে হয় না। ডাক্তার মেয়ে হয়েও এসব কুসংস্কারের শেকল পায়ে পড়তে হয়। আজ জাহিদের ডিউটি নেই, দুপুরে ফিরে এসে খেয়ে ঘুম দিয়েছে। বিকেলে উঠে বলল, চলো সন্ধ্যায় একটু বাইরে যাই, তোমারও মন ভালো হবে। সামিহার ভেতরটা হঠাৎ উজ্জ্বল হয়ে ওঠে। কতদিন পর জাহিদ নিজে থেকে কিছু বলল। ও খুশি মনে আলমারি খুলে শাড়ি বের করছিল। এমন সময় ড্রয়িং রুম থেকে আয়েশা খানমের গলা ভেসে আসে, কোথাও যাচ্ছ নাকি তোমরা? আমিও তাহলে রেডি হই, অনেক দিন কোথাও যাই না। সামিহার হাত থেমে গিয়েছিল। খুব ছোট্ট একটা মুহূর্ত, কিন্তু সেই মুহূর্তেই বুকের ভেতরের আনন্দটা কেমন নিভে যায়। জাহিদ একবারও বলেনি, আম্মু আজ আমরা একটু একা যেতে চাই। বরং কয়েক মিনিট পর রুম থেকে এসে যখন দেখলো সামিহা রেডি না হয়ে চুপচাপ বসে আছে, তখন শুধু বলল, আম্মুকেও নিয়ে গেলে সমস্যা কি? কোনো সমস্যা না। তাহলে রেডি হচ্ছ না যে? আমি রেডি। এভাবেই যাবে? শাড়ি বের করলে না? পেট বড় হয়ে গিয়েছে, এখন শাড়ি পরলে ভালো লাগবে না। তোমার আম্মু বলবে যে নজর লাগবে। আমি এভাবেই ঠিক আছি। তারপর পুরো সন্ধ্যাটা রেস্টুরেন্টে আয়েশা খানমের পছন্দের খাবার অর্ডার, পরিচিত মানুষদের নিয়ে গল্প আর জাহিদের ব্যস্ত ফোন কলের মাঝেই কেটে যায়। সামিহা শুধু চুপচাপ বসেছিল। বাসায় ফেরার পথে মনে হচ্ছিল সে যেন নিজের সংসারে অতিরিক্ত কেউ। এমন ঘটনা একবার না, বারবার হতে থাকে। জাহিদ রাতে দেরি করে ফিরেও ক্লান্ত। সামিহা অপেক্ষা করত সারাদিনের দুটো কথা বলবে বলে, কিন্তু জাহিদের উত্তরগুলো ছোট হয়ে যাচ্ছিল দিন দিন। আচ্ছা, এত চিন্তা করো না। একদিন সামিহা খুব শান্ত গলায় বলে, আমার মনে হয় তুমি আর আগের মানুষটা নেই। জাহিদ তখন বই দেখছিল। প্রেগনেন্সিতে এমন হয়, হরমোনাল চেঞ্জ। আমি আমার কথা বলিনি, তোমার কথা বললাম। তুমি তো প্রেগনেন্ট না। আমার আবার কি হলো? কিছু না। সামিহা আর কথা বাড়ায়নি, কারণ এই ভাষায় তার অনুভূতিগুলোরও যেন মেডিকেল টার্মে আছে শুধু, কিন্তু গুরুত্ব নেই। এর মাঝে বাবার ফোন এসেছিল কয়েকবার। কণ্ঠে আকুত নিয়েই বলেছিলেন, কদিনের জন্য চলে আয় মা, ডেলিভারির আগ পর্যন্ত থাক। কিন্তু সামিহার ভেতরে অদ্ভুত অস্বস্তি কাজ করত। বাবার দ্বিতীয় বিয়ের পর সেই বাড়িটা আর নিজের মনে হয় না পুরোপুরি। নতুন মা খারাপ না, তবুও একটা দূরত্ব আছে। নিজের কষ্ট নিয়ে সেইখানে গিয়ে আরো অপরিচিত লাগবে এই ভয়ে কাজ করে। বাবার নতুন সংসারে একটা ছেলে হয়েছে, সেই ভাইয়ের বয়স 2 বছর। এ নিয়েও শাশুড়ি কত মজার ছলে তখন ঠাট্টা করেছিলেন। নাতি নাতনি হওয়ার বয়সে নিজের ছেলে হয়েছে, এ যেন সামিহার বাবার বড় অপরাধ। অথচ বাবা বিয়েটা সামিহার অমতে করেননি। একা মানুষ, সামিহার বিয়ে হয়ে গিয়েছে। একজন সঙ্গী তো বনের পাখিগুলোরও লাগে। বাবা একা কি করে বাঁচতেন? বরং নতুন সংসার আর বাচ্চা নিয়ে অবসরপ্রাপ্ত মানুষটা সুখে আছেন। তার সেই সুখের জীবনে সামিহার বিগ্রহ হয়ে উপস্থিতি হতে মন চায় না।
তাই থেকে যায় শ্বশুর বাড়িতেই, যেখানে তার শারীরিক যত্ন হয়তো নেওয়া হয়, কিন্তু কেউ মন বোঝে না। গভীর রাতে কখনো বাচ্চার নড়াচড়া অনুভব করলে সামিহা পেটের ওপর হাত রেখে চুপচাপ শুয়ে থাকে। তখন তার ভয় লাগে না, মনে হয় একান্ত নিজের বলে কেউ একজন আসছে। কিন্তু ভয়ও লাগে, এই ছোট্ট মানুষটাও কি একদিন এমন একটা সংসারে বড় হবে যেখানে কেউ কারো কষ্ট জোর করে বলে না, শুধু নিঃশব্দে বয়ে বেড়ায়। ডেলিভারির আগের মাসগুলোতে সামিহা আরও চুপচাপ হয়ে যায়, আগের মতন তর্ক করে না, অভিমানও দেখায় না। কেউ এই নিয়ে কিছু বললে আয়েশা খানম বলতেন, এটাই তো ভালো, মেয়েটা এখন অনেক শান্ত হয়েছে। মা হওয়ার পর মেয়েরা বুঝদার হয়। কেউ জানতো না মানুষ কখনো কখনো শুধু পরিপক্কতায় শান্ত হয় না, কখনো সে ভেতরের থেকে ক্লান্ত হয়ে শান্ত হয়। ডেলিভারির সময় যত এগিয়ে আসে ততই চারপাশের মানুষের পরামর্শ বাড়তে থাকে। কি খেতে হবে, কিভাবে হাঁটতে হবে, কোন দোয়া পড়তে হবে, কতক্ষণ ঘুমাতে হবে, সবকিছুর জন্য আলাদা আলাদা পরামর্শ। প্রার্থনা, নামাজ কালাম এগুলো সামিহা মন দিয়েই করে, কিন্তু ডাক্তার মানুষ হিসেবে অন্য অনেকের উপদেশ পরামর্শ যে বৈজ্ঞানিকভাবে ভুল সে জানে, তাই কানে নেয় না। তবে মুখও খোলে না, কারণ এই ভাষায় যুক্তি দিয়ে কথা বললে সেটা তর্ক হয়ে যায়, আর তর্ক মানেই ওর মেজাজ খিটখিটে তকমা পাওয়া। আসলে মেজাজ খিটখিটে হয়, তখন প্রেশার বাড়ে, তাই শান্ত থাকার প্রাণবন্তকর চেষ্টা করে। ডেলিভারির আগের সপ্তাহে বাবা আবার ফোন করেন। চলে আয় মা, তোকে একা একা কষ্ট করতে হবে না। সামিহা অনেকক্ষণ চুপ ছিল। ওপাশে ছোট্ট ভাইটার আধো আধো গলা আসছিল। নতুন মা ওর হাসছিলেন, সেই হাসির ভেতর শান্তি ছিল। বাবাও ছোট ভাইয়ের অনেক দুষ্টুমির গল্প করেন। বহুদিন পর মানুষটার জীবনে সুখ এসেছে। মায়ের মৃত্যুর পর দীর্ঘদিন বিয়ে করেননি। সামিহাকে বিয়ে দিয়ে তিনি আক্ষরিক অর্থে একাকী ছিলেন। বাবার ওপর তাই সামিহার রাগ নেই। নিঃসঙ্গ মানুষ সঙ্গী নিতেই পারে, তবুও মায়ের জায়গায় অন্য মহিলা দেখার অনুভূতি কষ্টের। তাই সামিহা শুধু বলেছিল, আমি ভালো আছি বাবা, এখানে থাকলে সুবিধা হবে। আসলে সে ভেবেছিল শাশুড়ি আছেন, অন্তত সন্তান হওয়ার পর একজন অভিজ্ঞ নারী পাশে থাকবেন। নতুন মা হয়ে যে ভয়, ক্লান্তি, অস্থিরতা আসে সেটা হয়তো ভাগ হয়ে যাবে। কিন্তু সন্তান জন্মের পর সে বুঝলো সব অভিজ্ঞতা আসলে সাহায্য আর যত্ন বয়ে আনে না। কিছু অভিজ্ঞতা মানুষকে আরো অসহায় করে দেয়। ছেলে হওয়ার পর প্রথম কয়েকদিন সবাই খুব ব্যস্ত ছিল। আত্মীয়দের ফোন, ছবি তোলা, মিষ্টি পাঠানো, সব মিলিয়ে বাড়ির সুর গরম। আয়েশা খানম নাতিকে নিয়ে উজ্জ্বল হয়ে থাকতেন। একদম আমাদের ছেলের চেহারা পেয়েছে। জাহিদও খুশি ছিল, কিন্তু সেই খুশির মধ্যেও যেন একটা দূরত্ব ছিল। বাচ্চাকে কোলে নিত, ছবি তুলতো, তারপর আবার হাসপাতালে ডিউটি, পড়াশোনা, কনফারেন্স, কেস রিপোর্টে ডুবে যেত। তার বাহানা ছিল ছোট বাচ্চা রাখতে পারে না। আয়েশা খানমও জাহিদের কাছে বাচ্চা দিতে মানা করতেন, কারণ ওনার অভিজ্ঞতা হলো বাচ্চাকে বেশি বাবার ন্যাওটা করা যাবে না, এতে বাবার কাজ ক্ষতিগ্রস্ত হয়, বাবার আরাম হয় না। বাচ্চা মায়ের কাছেই থাকতে হয়। আর মায়ের গোসল খাওয়ার সময় তো তিনি আছেনই। রাতেও তিনি প্রথম কয়েকদিন সামিহার সাথে শুয়েছেন, কারণ ছেলে অনভিজ্ঞ। সে পাশে থাকলে সামিহার লাভ হবে না, বরং জাহিদের ঘুমও হবে না। তারপর নিজের আরাম হচ্ছে না বলে নিজের রুমে ফিরে গেলেন। এই রাতগুলোই সামিহার সবচেয়ে কঠিন ছিল। বাচ্চা কাঁদে, সামিহা উঠে বসে, দুধ খাওয়ায়, ডায়পার বদলায়, আবার কাঁদে, আবার কোলে নেয়। সিজারের সেলাই এখনো পুরো শুকায়নি। শরীরের ব্যথা নিয়ে রাতের পর রাত জেগে থাকা মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। তার ওপর আয়েশা খানমের সারাক্ষণ মন্তব্য, বাবু ঠিক মতন দুধ পাচ্ছে না, শুয়ে খাওয়াচ্ছ কেন, বসে খাওয়াও, এত কোলের অভ্যাস করালে খারাপ হবে, মা হয়ে গেছে, এখন এত ঘুমোলে চলবে। একদিন দুপুরে বাচ্চা একটু বেশি কাঁদছিল। সামিহা অনেক চেষ্টা করেও শান্ত করতে পারছিল না। তখন আয়েশা খানম এসে প্রায় কোল থেকে টেনে নিয়ে বললেন, এভাবে হয়? ডাক্তার হয়ে নিজের বাচ্চাই সামলাতে পারো না? কথাটা খুব জোরে বলা হয়নি, কিন্তু মানুষের কিছু কথা চড়ের থেকেও বেশি শব্দ করে মনে বাজে। সেদিন রাতে ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে সামিহা নিজেকে দেখছিল। এলোমেলো চুল, চোখের নিচে কালি, ফ্যাকাশে মুখ। এই মেয়েটাকে সত্যি সে সামিহা যে একসময় হাসপাতালের টানা 12 ঘন্টা ডিউটি করে হাসি মুখে বাসায় ফিরত? জাহিদ প্রথম দিকে মাঝে মধ্যে রাতে ফিরে কিছু লাগবে কিনা দেখত, পানি বা টুকটাক খাবার এনে দিত সামিহাকে। কিন্তু কিছুদিন পর আয়েশা খানম বললেন,
তোমার তো সকালে হাসপাতালে যেতে হয়, এভাবে ঘুম না হলে শরীর খারাপ করবে। তারপর এক রাতে জাহিদ খুব স্বাভাবিক গলায় বলল, আমি ভাবছি আমার জিনিসপত্র পাশের রুমে নিয়ে যাব, পড়তে সুবিধা হয়। আপাতত আমি ওখানেই ঘুমাই। সামিহা তখন বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছিল। মানে? বাবু রাতে অনেক কাঁদে, আমার ঘুমটা ডিস্টার্ব হচ্ছে। রাতে না ঘুমালে আমার সমস্যা হবে। ও, কে বললো? আহারে খোকাটা, না ঘুমালে খুব ক্ষতি হবে। তুমি এভাবে কথা বলছো কেন? কিছু না। সামিহা আর কিছুই বলেনি, শুধু মনে হচ্ছিল সন্তান প্রাপ্তির কষ্ট দুজনের ছিল না কখনো। সন্তান জন্মের আগে পরে দায়িত্বটা অদৃশ্যভাবে শুধু তার উপর এসে পড়েছে। সেই রাত থেকেই জাহিদ আলাদা রুমে ঘুমাতে শুরু করে। দিনগুলো আরো নিঃসঙ্গ হয়ে উঠতে থাকে। বাচ্চা ঘুমালে সামিহা ফোন হাতে নিয়ে চুপচাপ বসে থাকতো। কথা বলার মতন মানুষ নেই, নিজের জন্য আলাদা কোনো সময় নেই। মাঝে মাঝে মনে হতো সে শুধু একটা চলমান দায়িত্বে পরিণত হয়েছে। এর মাঝেও খেয়াল করেছে জাহিদ ফোনে অনেক সময় কাটাচ্ছে, বারবার মেসেজ আসে ফোনে। সেদিন জাহিদ বাথরুমে ছিল, স্ক্রিন জ্বলতেই নামটা চোখে পড়ে। ভাইয়া, কালকের প্রেজেন্টেশনের স্লাইডটা পাঠিয়েন প্লিজ। কি মনে হতে সামিহা ফোন হাতে নিয়ে বাকি কথোপকথন দেখে। তার নিচে আরো কয়েকটা পুরনো নোটিফিকেশন, হাসির ইমোজি, রাত 2টায় কথোপকথন, ডিউটির ফাঁকে কফির ছবি। সামিহার বুকের ভেতর কেমন ঠান্ডা হয়ে যায়। সে কিছু বলেনি তখন, কিন্তু পরের দিন রাতে জাহিদ ফোন দেখছিল তখন সামিহা শান্ত গলায় জিজ্ঞেস করেছিল, মেহরিন তোমার খুব কাছের? জাহিদ ভুরু কুচকে তাকায়। মানে? অনেক কথা হয় দেখলাম। ও আমার জুনিয়র রেসিডেন্ট। রাত 2টায়ও? জাহিদের গলায় বিরক্তি চলে আসে। তুমি এখন এসব নিয়ে সন্দেহ করছো? আমি শুধু জিজ্ঞেস করেছি। তোমার সমস্যা কি জানো? সারাদিন বাসায় বসে বসে তুমি ওভারথিঙ্ক করো, মানুষের সাথে মিশো না, কোনো কাজে নেই, তোমার শরীর মন দুইটাই জং ধরে গেছে। কথাগুলো শুনে সামিহা কয়েক সেকেন্ড চুপ ছিল, তারপর খুব আস্তে বলল, বাসায় বসে আছি আমি ইচ্ছা করে? জাহিদ দীর্ঘশ্বাস ফেলে। আমি অনেক টায়ার্ড। সামিহা আর কিছু বলেনি, কারণ সে হঠাৎ বুঝতে পারে এই সংসারে তার কষ্টেরও একটা সীমা আছে, যতক্ষণ সেটা অন্য কারো অসুবিধার কারণ না হয়। রাত গভীর হলে বাচ্চাটা আবার কেঁদে ওঠে। সামিহা কোলে তুলে নেয়। পাশের রুমের দরজা বন্ধ, সেখানে নিশ্চিন্তে ঘুমে জাহিদ। আর এই রুমে আধো অন্ধকারে বসে সামিহার হঠাৎ মনে হয় মানুষ আসলে একদিনে একা হয় না, ধীরে ধীরে হয়, প্রতিদিন একটু একটু করে। কিন্তু এভাবে সে শেষ হবে না, তাকে উঠে দাঁড়াতেই হবে। সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না, হয়তো নিতেও পারত না, কিন্তু অনেক নির্ঘুম রাতের ক্লান্তি, নিঃশব্দ অপমান গিলে ফেলার পর মনে হলো ধীরে ধীরে নিজের ভেতরের মানুষটাকেই হারিয়ে ফেলছে কিনা। সেই ভয় থেকে সিদ্ধান্তটা নিতে পেরেছে। জাহিদ যেদিন বলেছিল সারাদিন বাসায় থেকে শরীর আর মানছে না, জং ধরেছে, সামিহা সেদিনই মনে হলো আজ এতটুকু করেছে, তাও এক জুনিয়র রেসিডেন্টের সাথে তুলনা করে। কাল তো ওকে আমার ঘাড়ে বসে খাও বলতেও পিছপা হবে না। একসময় এমন দক্ষ চৌকস রেসিডেন্টও সামিয়াও ছিল। জং যারা ধরালো তারাই আজ খোঁচা দিচ্ছে। এরপর আসলে বসে বসে নিজেকে শেষ হতে দেওয়া সম্ভব না, কেননা ও বুঝতে পেরেছিল এভাবে চলতে থাকলে একদিন সে শুধু কারো মা হয়ে থাকবে, কারো স্ত্রী হয়ে থাকবে, কিন্তু ডাক্তার সামিয়া পরিচয়টা শুধু কাগজে কলমে থাকবে। তাই নিজেকে গুছিয়ে নেওয়ার প্রস্তুতি নেয় নীরবে। ছেলের বয়স তখন সবে 6 মাস পেরিয়েছে। আস্তে আস্তে বাড়তি খাবার দিতে চেষ্টা করছে। এখানেও সবাই নানা রকমের পরামর্শ ডালা খুলে বসেছিল, কিন্তু এবার সামিহার ডাক্তার সত্তা জেগে ওঠে। নিজের সাথে অনেক কিছু মেনে নিলেও বাচ্চার খাওয়ার বিষয়ে সে শিশু ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো খাবার দিতে রাজি না। এই নিয়ে শাশুড়ির সাথে দ্বন্দ্ব হলেও নরম হচ্ছে না। জিহান কিন্তু আম্মুরও নাতি। সামিহা আমার বাচ্চা মানে আম্মুর জান। সামিহা জিহানকে একটু আপেল ম্যাশ করে খাওয়াচ্ছে, বুঝে যায় নালিশ চলে গিয়েছে। জিহান আমারও অংশ আছে তো, তাই জান হওয়া এত সহজ না। সে জায়গায় এখনো আপুর বাচ্চারা আছে। তোমার মাথায় আছে এসব? দাদি হয় আম্মু, একমাত্র নাতি, আদর কম করে কেন মনে হয় তোমার? দাদি হয় কিন্তু একমাত্র নাতি না। আপুর বাচ্চাদের লম্বা সময় রেখে আম্মু এত ক্লান্ত হয়েছেন যে এই নাতিকে দেখার কথা আর ভাবতেও পারেন না। জান হলে তো পারতেন। যাই হোক, কথা চালালে ঝগড়া হবে। শুধু এইটুকু বলি, বাচ্চা আম্মু পেলেছেন, আর কিছু না থাকলেও জ্ঞান আছে। জ্ঞান আছে কিন্তু জীবাণুমুক্ত লালা নেই।
ওনার মুখের চাবানো খেজুর আমার ছেলের মুখে আমি দিতে দেব না। খাওয়াতে উনি চাইতেই পারেন, খাওয়ালে আমিই সবচেয়ে খুশি হব, কিন্তু সেটা চাবানো খাবার হতে পারবে না। খেজুর দিতে চাইলে পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখলেই নরম হয়ে যায়, মুখের ভেতর চাবানো লাগে না। একজন তুখোড় সিনিয়র রেসিডেন্ট যিনি কিছুদিন পর মেডিসিন বিশেষজ্ঞ হবেন, তিনি ভুলে যান কেন যে তিনি একজন মায়ের ছেলেই না, একজন বাচ্চার বাবাও। সবচেয়ে বড় কথা, একজন ডাক্তার হিসেবেও মানার কথা তোমার মা বলেই ওনার মুখের থুতু অমৃত হয়ে যায় না। সামিহার এতগুলো কঠিন কথা আর যুক্তি শুনে জাহিদ মিয়ে যায়। ইদানিং সামিহা আবার যেন আগের রূপে ফিরে যাচ্ছে, সেই কাটা কাটা কথা বলা মেয়ে। কথা মিয়ে যায় না, বরং সাথে সাথে উত্তর দেয়। সেদিন দুপুরে বাচ্চাকে ঘুম পাড়িয়ে সামিহা ল্যাপটপ খুলে বসেছিল। অনেকদিন পর নিজের কোর্স পোর্টালে লগ ইন করে পুরনো নোট, ক্লাস আপডেট, একাডেমিক মেইল সব দেখে তার বুকের ভেতর কেমন মোচড় দেয়। একসময় এই জীবনটা কঠিন হলেও উপভোগ্য ছিল। অনেকক্ষণ চুপচাপ বসে থেকে অবশেষে সিদ্ধান্ত নেয় পরের সেশন থেকে আবার জয়েন করবে। সিদ্ধান্ত নেওয়ার পর বুক কাঁপছিল, ভয়ে আবারও উত্তেজনায়ও। বিষয়টা বাসায় জানাতে খুব বেশি সময় নেয়নি। রাতে খাওয়ার টেবিলে সামিহা শান্ত গলায় বলল, আমি সামনের মাস থেকে আবার কোর্সে জয়েন করছি। আয়েশা খানম প্রথমে যেন ঠিক বুঝতেই পারেননি। মানে এখন? হ্যাঁ, আমার মাতৃত্বকালীন ছুটি তো কবেই শেষ, আর বাড়াতে চাই না। এইটুকু বাচ্চা রেখে? বাচ্চা শুধু আমার একার নাম। কথাটা খুব শান্তস্বরে বললেও টেবিলের পরিবেশ মুহূর্তেই ভারী হয়ে যায়। আয়েশা খানম ঠোঁট বাঁকান। মায়েরা এসব পারে না সামিহা। টাকা পয়সার এত দরকার তোমার? জাহিদ কি কম আয় করে? আপুর হাজবেন্ডের আয় কম তাহলে, কিন্তু স্কুল টিচারের বেতন তো কম। আপুও বলেন টাকার জন্য না, শখে করেন স্কুলের চাকরি। আপু শখে করেন, আমি প্যাশনে করব। বিশেষজ্ঞ হওয়া আমার স্বপ্ন, আমার প্যাশন। তুমি সব কিছুতে তোমার ননাসকে টানো কেন? কারণ আমি সবকিছুতে ওনার তুলনা পাই। কত ভালো সংসার করেন আপু, কত ভালো মা, কত ভালো রাঁধেন। তাই মনে হলো আপুর উদাহরণ আনাই ভালো হয়। জাহিদ এতক্ষণ চুপ ছিল, এবার গ্লাস নামিয়ে বলে, হঠাৎ আবার জয়েন করার কারণ কি? আবার মানে, আমার কি কোর্স শেষ করা দরকার না? দরকার, কিন্তু এখনই কেন? এর কারণ কি অন্য কিছু? তোমাকে আগেও বলেছি, অযথা সন্দেহ করে অশান্তি করো না। সন্দেহ? কাকে? তোকে? কেন? শাশুড়ির কথায় সামিহা গা দেয় না। বলো আম্মুকে এবার, কেন সন্দেহ করি? কথা বলো না তাই ভালো। তোমার সাথে নিঃশব্দের সংসারে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। এখন বলে যখন ফেলেছো তখন উত্তর দাও, কেন সন্দেহ করি? বলো, একজন নতুন রেসিডেন্টের সাথে রাতভর কথা বলা খুব স্বাভাবিক, তার সাথে বাইরে কফি খাওয়া স্বাভাবিক, অপ্রয়োজনীয় চ্যাট করা স্বাভাবিক, কিন্তু একজন মা নিজের ক্যারিয়ার ফিরতে চাইলে সেটা অস্বাভাবিক। তুমি বিষয়টা ঘুরাচ্ছ। না, আমি শুধু নিজের জীবনে ফিরে যেতে চাইছি। তাহলে শুনে রাখো, এমন কিছুই নেই, এগুলো পুরোপুরি তোমার কল্পনা। সামিহা এবার হালকা হাসল। হতে পারে, কিন্তু আমার জীবনটা তো বাস্তব জাহিদ, সেটা আমি আর কল্পনার মতো হারিয়ে যেতে দেব না। সেদিন রাতে আয়েশা খানমই জাহিদকে বলে আলাদা রুমে আর থাকতে না, ছেলেকে নিজের রুমে পাঠায় ঘুমাতে। ছেলের বইয়ের প্রতি অনেক অভিযোগ থাকলেও ছেলে এমন কিছুতে নিজেকে জড়াক তা আবার চান না। সামিহা দেখেও কিছু বলে না। রাতে বাচ্চা ঘুমলে জাহিদ যখন কাছে আসতে চায় মানাও করে না। জাহিদের সাথে সংসার অস্বীকার করছে না, তবে সংসার করতে হন্যে হয়ে শেষও হবে না। তবুও পরদিন থেকে বাসার পরিবেশ বদলে যায়। আয়েশা খানম প্রায় সবার সামনেই বলতে শুরু করেন, আজকালকার মেয়েদের মা হওয়ার ধৈর্য নেই। ক্যারিয়ার না করলে যেন জীবন বৃথা। এত ছোট বাচ্চাই বা মানুষের হাতে মানুষ হবে। ডাক্তারি কি 2-4 ঘন্টার কাজ? ঘন্টার পর ঘন্টা ডিউটি। তবুও সামিহা সিদ্ধান্ত অটল দেখে আয়েশা খানম স্পষ্ট জানিয়ে দিলেন, আমি কিন্তু সারাদিন বাচ্চা সামলাতে পারবো না। এই বয়সে আমারও শরীর আছে। জি আমি জানি, সে ব্যবস্থাও করছি। গত কয়েকদিন ধরেই অনলাইনে ন্যানি খুঁজছিল। 2 দিন পর একটা মেয়েকেও ঠিক করে ফেলে। বয়স কম, স্বভাব শান্ত, বাচ্চা সামলানোর অভিজ্ঞতাও আছে। জাহিদ শুনে বিরক্ত হয়। বাড়িতে বাইরের মানুষ রাখবে? ভরসা কি? এজেন্সি সব কাগজপত্র দিয়েছে, এনআইডি, বাসার ঠিকানা, নিরাপত্তার জিম্মাদার ওরা। তুমি আরো কিছুদিন গ্যাপ নিতে পারতে। কতদিন? জাহিদ উত্তর দিতে পারে না। উত্তর নাই তো, হয়তো বলবে আরো কিছুদিন পর। কিন্তু এই আরো কিছুদিন কথাটা শেষ আসলে কখনো হয় না।
তাই যেমন নিঃশব্দে নিজের মতো জীবন কাটাচ্ছ তাই করো। আমার এলোমেলো জীবন আমি গুছিয়ে নেই প্লিজ, তোমার উপর কিছু চাপাচ্ছি না। ন্যানির বেতন, নিজের যাতায়াত, কোর্সের খরচ সব মিলিয়ে টাকার প্রয়োজন ছিল। নিজের কিছু জমানো টাকা ছিল, কিন্তু এতদিন ধরে বাসায় কত টুকটাক খরচ থাকে। ডাক্তার মেয়ে হয়ে পড়েছে বিপদে। জাহিদ নিজ থেকে না দিলে চেয়ে খরচ নিতে পারতো না, আত্মসম্মানে লাগতো। তাই নিজের জমানো টাকা খরচ হয়েছে, এখন তো আরো চাইতে পারবে না। জাহিদ নিজ থেকে বললে নিত, কিন্তু কিছু না বলায় জাহিদের কাছে চাইতে পারেনি সামিহা। অদ্ভুত এক আত্মসম্মান কাজ করেছিল। যে মানুষটা তার প্রয়োজনগুলোকে বারবার অতিরিক্ত আবেগ বলে এড়িয়ে গিয়েছে, তার কাছে হাত পাততে মন চাইছিল না। এক বিকেলে আলমারি খুলে ছোট্ট লাল বক্সটা বের করে সে। মায়ের দেওয়া পাতলা সোনার চেইন আছে। বিয়ের সময় বাবা মায়ের টুকটাক সব গয়নাই ওকে দিয়েছিল। চেইনটা হাতে নিয়ে অনেকক্ষণ বসেছিল সামিহা, তারপর পরের দিন চুপচাপ সেটা বিক্রি করে দেয়। টাকা হাতে নিয়ে ফেরার সময় বুকটা কেমন খালি লাগছিল। তবুও বহুদিন পর নিজের সিদ্ধান্তে নিজের অস্তিত্ব টের পাচ্ছিল সে। কোর্সের প্রথম দিন যাওয়ায় সকালে আয়নার সামনে দাঁড়িয়ে ওড়না ঠিক করছিল সামিহা। নিজের চোখের নিচে কালি এখনো যায়নি, শরীর এখনো পুরোপুরি আগের মতন হয়নি, কিন্তু বহুদিন পর নিজের চোখে সে একটুখানি প্রাণ দেখতে পেল। বিছানায় শুয়ে থাকা ছেলেটার কপালে চুমু খেয়ে ফিসফিস করে বলল, আম্মু খুব তাড়াতাড়ি ফিরবো বাবা, মায়ের উপর অভিমান করো না। তুমি মায়ের সাহস শক্তি, তুমি একসময় বুঝবে মায়ের জন্য এসব সহজ ছিল না। ড্রয়িং রুমে বের হতেই আয়েশা খানমের গলা আসে, বাচ্চার থেকে ক্যারিয়ার বড় হয়ে গেল শেষমেশ। আমার ছেলে মেয়েদের জন্য আমি সব ছেড়েছিলাম বলেই কিন্তু আজ ওরা মানুষ হয়েছে। সামিহা এবার থামে, খুব ভদ্র স্বরেই বলে, না আম্মু, আমি চাই না একদিন আমার ছেলে বড় হয়ে ভাবুক তার মা তার জন্য সব ছেড়ে তাকে মানুষ করেছে। এখন তাকেই দায় মাথায় নিয়ে একটা নিঃশব্দের সংসার করে যেতে হবে, না হলে মায়ের ঋণ শোধ হবে না। তারপর দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। অনেকদিন পর সকালের বাতাসটা তার কাছে মুক্তির মতন লাগে। কোর্সে আবার ফিরতে পারাটা যতটা স্বস্তির ছিল, বাস্তবতা তার থেকেও বেশি কঠিন। ফেরাটাই আসল চ্যালেঞ্জ না, দীর্ঘ বিরতির পর আবার মানিয়ে নেওয়াটাই বিশাল চ্যালেঞ্জ। নতুন রেসিডেন্টদের সাথে মিশতে অস্বস্তি, পুরনোরা সিনিয়র হয়ে যাওয়ার দূরত্ব। সামিহার কেমন যেন একা হয়ে গেল এখানেও। প্রথম কয়েকদিন স্যামের মনে হচ্ছিল সে যেন নিজের পুরনো জীবনে অতিথি হয়ে এসেছে। পরিচিত করিডোর, পরিচিত ওয়ার্ড, একই কফির গন্ধ, একই তাড়াহুড়া, সবই আছে, শুধু বদলে গেছে সে নিজে। একসময় যে মেয়ে টানা ডিউটির পরও আত্মবিশ্বাস নিয়ে কেস ডিসকাশনে বসতো, নতুন কোনো রোগী এলে সে চিকিৎসা বিষয়ক পড়ালেখা সেই দিনই করে ফেলতো, ঝটপট প্রেজেন্টেশন তৈরি করে ফেলতে পারত, এখন সে সামিহার মাথা দুপুরের পর ঝিমঝিম করে। রাতে জিহান কয়েকবার জেগে উঠলে পরের দিন সকালে রাউন্ডে দাঁড়িয়ে চোখ জ্বালা করে। মাঝে মাঝে সিনিয়র কিছু জিজ্ঞাসা করলে উত্তর জানা থাকলেও মাথা ফাঁকা হয়ে যায়, তাৎক্ষণিক জবাব দিতে পারে না। তাচ্ছিল্যের দৃষ্টি দেখে মাটিতে মিশে যায়। যথাযথ ঘুম আর আরামের অভাবে মেজাজ খিটখিটে হয়ে যায়। নিজেই বোঝে যে নিজের মাঝে মাঝেই মেজাজ হারাচ্ছে, রুড আচরণ করে ফেলছে। তখন প্রচণ্ড আত্মগ্লানিতে ভোগে। একদিন তো প্রেসক্রিপশনে ডোজ লিখতে গিয়ে হাত কেঁপে ভুল করে ফেলেছিল। পরে নিজে ধরতে পেরে কয়েক সেকেন্ড স্থির হয়ে বসেছিল। মাতৃত্ব মানুষকে দুর্বল করে দেয় না, কিন্তু নিঃসঙ্গ মাতৃত্ব মানুষকে ক্লান্ত করে দেয়। বাসার অবস্থা খুব একটা সহজ ছিল না। প্রথম সপ্তাহ থেকে ন্যানি নিয়ে অশান্তি শুরু হয়ে গিয়েছে। মেয়েটার নাম শিলা, বয়স খুব বেশি না, শান্ত স্বভাবের। জিহানকে বেশ যত্ন করেই সামলায়, কিন্তু আয়েশা খানমের চোখে তার সব কিছুতেই সমস্যা। বিশেষ করে যখন তিনি শিলার বেতন 9,000 জানতে পেরেছেন। 7 ঘন্টা বাচ্চা দেখার জন্য 9,000 ওনার অস্বাভাবিক বেশি মনে হয়েছে। জিহান ঘুমোলেই তিনি শিলাকে নানা কাজের হুকুম দিতে থাকেন। জিহাদ ঘুমালে তোমার তো বসে থাকার দরকার নাই, কাপড়গুলো ভাঁজ করে রাখতে পারো না? বারান্দার কাপড় নিয়ে ভাঁজ করে রাখো। ফ্রিজে রাখা তরকারি গরম করতে বলেছিলাম, সেটাও ভুলে গেছো। তরকারির বাটি নিয়ে ওই পাতিলটা আবার এমনি রেখে দিও না, ধুয়ে রেখো। শিলা শুরুতে ভেবেছিল সামিহাকে আগে কিছু বলবে না, দুই একটা ছোটখাটো কাজ করাই যায় বাচ্চা ঘুমিয়ে থাকলে। তাই জিহানের কাপড়গুলো গুছিয়ে রাখা, জিহানের খাবার গরম করে সেগুলো পরিষ্কার করে রাখা, এগুলো বিনা বাক্য ব্যয় করে। কিন্তু যখন বুঝলো আয়েশা খানম ওকে কাজের মেয়ের মতন দেখতে শুরু করেছে, শিলার খারাপ লাগে। আয়েশা খানম বাসি খাবার দেওয়া শুরু করলেন দুপুরে। সামিহা বারবার বলে গিয়েছে শিলা বাসার সদস্যদের মতন করে খাবার খাবে, টেবিলে বসে খাবে, কিন্তু প্রথম দিন থেকেই তিনি ভেতরে টি টেবিলে খাবার দেওয়ার ব্যবস্থা করলেন।
আজ তিনি শিলার প্লেটে খাবার বেড়ে রান্নাঘরের মোড়ায় খাওয়ার কথা বলতে শিলা বেঁকে বসে খাবারগুলো ঢেকে রেখে সে সামিয়ার ফেরার অপেক্ষা করে। সামিহা ফিরলে শিলাকে জিজ্ঞাসা করে খেয়েছে কিনা। আপু আমি আয়া বলতে পারেন বাচ্চা দেখি, কিন্তু আমি শিক্ষিত। আমাদের বাচ্চাদের সাথে শুদ্ধ কথা বলা ট্রেনিং দেয়, বাচ্চাদের যত্ন নেওয়ার ট্রেনিং দেয় সেন্টার থেকে। আমি এইচএসসি পাস। জানি আমি শিলা। আমি আপু বুয়া না, বুয়া হইলেও বাসি খানা দুপুরে বুয়ারে দেওয়া উচিত না। ভেজা ভাত, মুরগির হাড়গোড়, আগের দিনে বাসি সবজি এইসব দিয়ে দুপুরে বুয়ারেও ভাত দেয় না আপু ভালো পরিবারে। আমি চলেই যাইতাম, শুধু ভাবলাম আপনি বাসা আসা পর্যন্ত অপেক্ষা করি। আমার 1 সপ্তাহের বেতন এজেন্সিতে দিয়ে দিয়েন আপু, আপনি বুয়া রাখেন। আমার অর্ধেক টাকায় বাবু রাখার বুয়া পাবেন। সামিয়া অনেক বুঝিয়ে শুনিয়ে শাশুড়ির পক্ষ থেকে ক্ষমা চেয়ে শিলাকে রাখে। মেয়েটাকে তার পছন্দ হয়েছে খুব। জিহানের ভালো খেয়াল রাখে। জিহান কান্নাকাটি করে না। এমন মেয়ে হারালে ভালো ন্যানি পাওয়া মুশকিল। শাশুড়িকে বিষয়টা বুঝিয়ে বলবে কথা দেয়। প্রথম দিকে সামিহা ভেবেছিল শাশুড়ি না বুঝে এমনটা করছে, কিন্তু অচিরেই বোঝে এই বাড়িতে যে বেতন নেয় তাকে মানুষ হিসেবে ভাবতে কারো কষ্ট হয়। তাই বুঝিয়ে বলার পরও আয়েশা খানমের চিন্তাভাবনার পরিবর্তন হওয়ার নাম নেয় না। একদিন হাসপাতালে থাকার সময় ন্যানির এজেন্সি থেকে ফোন আসে। ম্যাম, আপনার বাসা থেকে কি বেবি কেয়ারের বাইরে অন্য কাজ করানো হচ্ছে? আপনার শাশুড়ি নাকি আজ থেকে নিয়মিত রান্নাঘরের কাজ, কাপড় ধোয়া, বাসন ধোয়া করতে বলছেন। আপনাদের বুয়া আসবে না কয়েকদিন, সেজন্য এখন ন্যানিকে এসব করতে হবে। ম্যাম, আমাদের কন্ট্রাক্টে এগুলো কিন্তু নেই। এমন হলে আমরা ন্যানি ফিরিয়ে নেব, নতুন ন্যানিও দেব না রেকর্ড খারাপ হলে। সামিহার বুক ধক করে ওঠে। বাসায় ফিরে খুব শান্তভাবে আয়েশা খানমকে বলে, আম্মু শিলাকে শুধু বাচ্চার কাজের জন্যই রাখা হয়েছে। মরিয়ম না আসলে অন্য বুয়া রাখা হবে। শিলা বুয়ার কাজ করবে না। আয়েশা খানম সঙ্গে সঙ্গে বিরক্ত হয়ে যান। ও মা, রাজকুমারী নাকি? বাচ্চা ঘুমালে একটু কাজ করলে সমস্যা কি? 9,000 টাকা বসে বসে নেয়। সমস্যা হলো ওকে সেই কাজের জন্য রাখা হয়নি। আর বসে বসে বাচ্চা দেখা যায় না। দেখা গেলে অন্যরাও দেখতো, টাকা দিয়ে লোক রাখতে হতো না। তাছাড়া শিলা বুয়া না, ও নেনি। ওর সম্মানের বিষয়টা দেখতে হবে। তোমাদের এই জেনারেশনের মানুষদের সমস্যা কি জানো? কাজের মানুষেরও এখন আবার আলাদা সম্মান। সামিহা কিছুক্ষণ চুপ ছিল, তারপর ধীরে ধীরে বলেছিল, হ্যাঁ আম্মু, কারণ মানুষকে মানুষ ভাবাটাই সম্মান। কথাটা শুনে সামিয়া খানম মুখ গোমড়া করে ফেলেন। সন্ধ্যায় জাহিদ ফিরতে অভিযোগ শুরু হয়। তোমার বউ এখন আমাকে শেখায় কাজের লোকের সাথে কেমন ব্যবহার করতে হবে। জাহিদ ক্লান্ত মুখে দুজনের দিকে তাকায়, তারপর খুব পরিচিত ভঙ্গিতে বলে, তোমরা প্লিজ ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা করো না। সামিহা হালকা হেসে ফেলে। এই মানুষটার সবচেয়ে বড় দক্ষতা হলো সব সমস্যাকে ছোট বিষয় বানিয়ে ফেলা। এই বিষয়ের মোটামুটি সমাধান হতে না হতেই নন্নাসের আগমন ঘটে। ইদানিং নন্নাসও প্রায় আসতে শুরু করেছেন। বিকেলে এসে জিহানকে কোলে নিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। আহারে, এত ছোট বাচ্চা যার কাছে থাকবে তাকেই তো মা ভাববে। সামনে তো শিলাকে মা ডাকবে, কি আর করা, মা বাইরে থাকলে কাজের মেয়ে তো মা হবেই। কথাটা এমন ভাবে বলা হয় যেন সামিহা চাকরি করে না, অপরাধ করতে বের হয়। একদিন তো সরাসরি বলেই ফেললেন। আসলে ক্যারিয়ারওয়ালা মেয়েরা কখনো পুরোপুরি মা হতে পারে না। সামিহা তখন জিহানের ব্যাগ গোছাচ্ছিল, থেমে তাকালো। পুরোপুরি মা হওয়া বলতে কি বুঝেন আপু? মানে বাচ্চাকে প্রায়োরিটি দেওয়া। আমি দিচ্ছি তো। সারাদিন বাইরে থাকাকে প্রায়োরিটি দেওয়া বলে না। আমি যখন স্কুলে ঢুকি তখন বাচ্চার বয়স 3 বছর। এত ছোট বাচ্চা রেখে যাওয়ার কথা ভাবতেও পারি নাই। সামিহা এবার ধীরে ধীরে ব্যাগের চেইন টানে, তারপর শান্ত গলায় বলে, মজার বিষয় কি জানেন? একজন বাবা সকাল থেকে রাত বাইরে থাকলে কেউ বলে না সে কম বাবা, কিন্তু একজন মা কয়েক ঘন্টা বাইরে গেলে মাতৃত্ব মাপা শুরু হয়। রুমটা কয়েক সেকেন্ড চুপ হয়ে যায়। নন্নাস মুখ ঘুরিয়ে বলেন, তুমি এখন সব কথার উত্তর দিতে শিখে গেছো। সামিহা ভেতরে ভেতরে তিক্ত হেসেছিল। না, সে উত্তর দেওয়া শেখেনি। সে চুপ করে সহ্য করে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে। সবচেয়ে কষ্ট ছিল জাহিদের নীরবতা। আয়েশা খানম কিছু বললে জাহিদ চুপ, বোন খোঁচা দিলে জাহিদ চুপ, নানির ব্যাপারে অন্যায় হলেও জাহিদ চুপ। কিন্তু সামিহা একটু জোরেই উত্তর দিলেই, তুমি ইদানিং খুব রুড হয়ে যাচ্ছ। এক রাতে ক্লান্ত শরীরে বাসায় ফিরে সামিহা দেখে শিলা কাঁদছে। কি হয়েছে? শিলা ইতস্তত করে, আপু আমি হয়তো কাজটা ছাড়বো, আমি বাচ্চার সামলে ঠিক আছে, কিন্তু আমি আজ গোসল করার পর আমাকে আন্টি আজকে বাথরুম ধুতে বলছে।
না করায় রাগ করছে। সামিহা অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল, তারপর খুব শান্ত গলায় বলেছিল, তুমি কাজ ছাড়বা না? কেউ তোমাকে অসম্মান করলে আমাকে বলবা। সেদিন রাতেই জাহিদকে বিষয়টা জানায় সে। জাহিদ বিরক্ত হয়ে বলে, একটা ন্যানির জন্য এত বড় ইস্যু বানানোর কি আছে? সামিহা তাকিয়ে থাকে। কারণ সে মানুষ। তুমি সবকিছু অতিরিক্ত পার্সোনালি নাও। না জাহিদ, আমি শুধু বুঝি অসম্মান কেমন লাগে। কথাটা বলার পর দুজনের মাঝখানে দীর্ঘ নীরবতা নেমে আসে। জাহিদ আর কিছু বলেনি, সামিহাও না, কারণ কিছু সম্পর্কের সবচেয়ে ভয়ঙ্কর দিক ঝগড়া না, বরং এমন এক জায়গায় পৌঁছে যাওয়া যেখানে কেউ কাউকে আর বোঝানোর চেষ্টাও করে না। তবুও সেই রাতেই জিহানকে বুকে নিয়ে শুয়ে থাকতে থাকতে সামিহার মনে হলো সে বদলে যাচ্ছে। আগের মতন ভেঙে পড়ছে না, কাঁদছে না, অপেক্ষাও করছে না। সে শুধু ধীরে ধীরে নিজের ভেতরটা শক্ত করছে। যত তাকে ভাঙার চেষ্টা হচ্ছে তত যেন সে জেদ চাপাচ্ছে। হাসপাতালের অনকল রুমে বসে সামিহা, মনটা ভালো না। গত 3 দিন ছুটিতে ছিল। এ সময় টানা ছুটি নেওয়া সহজ না, কিন্তু নিতে হয়েছে। জিহানের জ্বর ছিল, আজ আসতেই হলো। কফির কাপ হাতে নিয়েও চুমুক দিচ্ছিল না সামিহা। চোখের নিচে কালি আরো স্পষ্ট হয়েছে। গত 3 দিন ঠিক মতন ঘুম হয়নি। জিহানের জ্বরের সাথে বাসার অশান্তি, ওয়ার্ডের চাপ সব মিলিয়ে মাথার ভেতর সব যেন একটা অবসন্ন বিচ্ছন্ন সুর বাজছে। তার সামনে বসা জুনিয়র রেসিডেন্ট তানভীর হঠাৎ বলল, আপু, আপনি নাকি আগে খুব স্ট্রিক্ট আর শার্প ছিলেন। সিনিয়ররা এখনও আপনার উদাহরণ দেয়। সামিহা একটু অবাক হয়ে তাকায়। এখন কি আমি সারবো না? তানভীর অপ্রস্তুত হয়ে যায়। না না আপু, ওইভাবে বলিনি। মানে আপনি এখন অনেক চুপচাপ হয়ে গেছেন। আগে নাকি প্রচণ্ড হাসি খুশি অ্যাক্টিভ ছিলেন। কি হয়েছে? সামিহা হালকা হাসে। মানুষ বদলে গেলে সবাই বদলটা দেখে, কিন্তু কেন বদলালো সেটা খুব কম মানুষই জানতে চায়। তানভীর জানতে চেয়েছে। তানভীর, আমি আসলে ক্লান্ত। ক্লান্তিতে ঘুম আসে, হাসে না। মাঝে মাঝে মন চায় এক মুঠ ঘুমের ওষুধ খেয়ে একটা লম্বা ঘুম দেই। সামিহার কথা শুনে তানভীরের মনে একটা ধাক্কা লাগে। আপু, আমার মনে হচ্ছে আপনি ডিপ্রেশনে আছেন। আপনি একটু কাউন্সেলিং করবেন। লম্বা গ্যাপ নিলে ছোট বাবু থাকলে এমন ডিপ্রেশন হয়। তুমি অনেক বোঝো তানভীর। ছেলেরা সাধারণত এসব ন্যাকামি ভাবে। আমার 3 বোন আপু, সবাই বড়। একমাত্র মামা হিসেবে বোনদের এই বাচ্চা হওয়ার জার্নি, বাচ্চা হওয়ার পর কেরিয়ার, সংসার সব কিছু নিয়ে মানসিক চাপ সব নিজের চোখে দেখা। আপনি অবশ্যই কাউন্সেলিং নেবেন আপু। উল্টাপাল্টা কথা ভাববেন না। কোনো রকমের ডিউটি সেরে বাসায় ফিরতেই অস্বাভাবিক নীরবতা টের পেল। ড্রয়িং রুমে আয়েশা খানম আর নন্নাস বসে আছেন। দুজনের মুখেই গম্ভীরতা। জিহানকে কোলে নিয়ে শিলা রুমের ভেতর দাঁড়িয়েছিল, চোখ মুখ শক্ত। সামিহার বুক কেঁপে ওঠে। কি হয়েছে? আয়েশা খানম ঠান্ডা গলায় বললেন, তোমার ন্যানি আমার সাথে বেয়াদবি করেছে, এর কি বিচার তুমি করো আমি দেখি। সামিহা তাকালো শিলার দিকে। শিলা ঠোঁট কামড়ে বলল, আমি শুধু বলছি আপু, আমি গোসলের পর বাথরুম ধুবো না। তখন আন্টি বলে 9,000 টাকা নিয়ে এত ভাব। আমি বলি আপু, আমার গায়ে কি ময়লা যে গোসল করলে বাথরুম ধুয়ে দিতে হবে? আমি তো রোজ বাসা থেকে গোসল করে আসি। যেদিন সময় পাই না সেদিন এখানে করি। এখন গোসল করলে বাথরুম ধুয়ে দিতে হবে? ননাস সঙ্গে সঙ্গে বলে ওঠেন, দেখেছো কেমন চটাং চটাং কথা বলছে? কাজের মানুষদের বেশি মাথায় তুললে এমনই হয়। সামিহা ধীরে ধীরে জিহানকে কোলে নেয়। তারপর খুব শান্তভাবে জিজ্ঞেস করে, শিলা কি কোনো খারাপ ভাষা ব্যবহার করেছে? না, কিন্তু কথা শুনে নেই তর্ক করেছে। তর্ক না, মানা করেছে। কারণ ওর কাজ এটা না। আয়েশা খানম এবার রেগে গেলেন। তুমি কি এখন একটা আয়ার জন্য আমার সাথে তর্ক করবে? সামিহা এবার কিছুক্ষণ চুপ থেকে বলল, না আম্মু, আমি অন্যায়ের জন্য কথা বলছি। অন্যায়? আমি কি অত্যাচার করেছি নাকি? সামিহা উত্তর দেয় না, কারণ কিছু মানুষ অসম্মানকে এত স্বাভাবিকভাবে করে যে সেটাকে অসম্মান বললেও তারা অবাক হয়। রাতে জাহিদ ফিরতেই আবার একই আলোচনা শুরু হয়। জাহিদ বিরক্ত গলায় বলে, এই বাসায় শান্তি বলে কিছু থাকবে না? সামিহা ক্লান্ত চোখে তাকায়। শান্তি কি শুধু চুপ থাকলেই হয়? তুমি সবকিছু এত বড় বানাও কেন? আমি বড় বানাই না জাহিদ, তোমরা ছোট করে দেখো। জাহিদ এবার গলা নামিয়ে বলে, একটা ন্যানির জন্য এত ঝামেলা মানায়? সামিহা কিছুক্ষণ তাকিয়ে থাকে ওর দিকে, তারপর ধীরে বলে, তুমি জানো সবচেয়ে ভয়ঙ্কর কি? মানুষকে এমন জায়গায় দাঁড়ানো যেখানে সে বারবার বুঝে যায় তার সম্মান গুরুত্বপূর্ণ না।
জাহিদ বিরক্ত হয়ে ফোন হাতে নিয়ে বোঝায় যে কথোপকথন শেষ, যেমন সবসময় হয়। রাত 2টো। জিহানকে ঘুম পাড়িয়ে বারান্দায় দাঁড়িয়েছিল সামিহা। দূরে ফাঁকা রাস্তায় আলো পড়ে আছে। হঠাৎ তার মনে হলো সে ভীষণ ক্লান্ত, এতটাই ক্লান্ত যে কাঁদতে ইচ্ছে করছে না। এই সংসারে সবাই তার দায়িত্ব দেখে, কেউ তার ক্লান্তি দেখে না। একসময় সে ভাবতো ভালোবাসা মানে পাশে থাকা। এমন মনে হয় ভালোবাসা মানে হয়তো কাউকে একা না ফেলে রাখা। শিলার কথা মনে পড়ে। শিলা ওনাকে বলেছিল, আপু, আমি একটা কথা বলি, আপনি খুব ভালো মানুষ, ভদ্র, কিন্তু সমস্যা হয়েছে আপনি শ্বশুর বাড়িতে এত ভদ্র হইলেও ওদের সাথে চলতে পারবেন না। ওনারা চাইতেছে আমি চলে যাই, তাহলে আপনি কাজ বন্ধ করে দিবেন। সামিহা ভেবেছিল ও কাজ বন্ধ করলে বাসায় কার কি লাভ। রান্না আর অন্য কাজের জন্য মরিয়ম আছে। মরিয়মের বেতন 10,000। 5,000 সামিয়া দেয়, যেহেতু ও রান্না করতে পারে না প্রতিদিন, তাই রান্নার 5,000ও নিজ থেকেই দেয়। শিলার 9,000 পুরোটাই ও দেয়। 14,000 ওর খরচ হয় কাজের লোকের পেছনে, যেন শাশুড়িকে কোনো কষ্ট করা না লাগে তার অনুপস্থিতিতে। কিন্তু তার এই চাপ প্রয়োগ কেন? সামিয়া বাসায় থেকে এই কাজগুলো করলে 14,000 ব্যস্ত। বিপরীতে এর চেয়ে দ্বিগুণ 3 গুণ আয় ও করতে পারবে যদি পরিবার সহজ হয়ে ওকে সাপোর্ট দেয়। অথচ খরচ তো এই সংসারেই করবে। জাহিদের জন্য সাপোর্ট হবে, বাচ্চার ভবিষ্যৎ ভালো হবে। তবু কেন তাকে পিছু টেনে ধরতে চাওয়া? শুধু এই জন্য যেন সামিহা জাহিদের বরাবর যোগ্য না হয়ে যায়, সামিহার অর্থনৈতিক স্বাধীনতা তৈরি না হয়ে যায়। আর তো কোনো কারণ খুঁজে পায় না, শুধু এই কারণেই ওকে তিলে তিলে শেষ করা হচ্ছে। পরের দিন হাসপাতালে একটা ঘটনা ঘটে। রাউন্ডের সময় এক রোগীর স্বজন হঠাৎ উত্তেজিত হয়ে চিৎকার শুরু করে। জুনিয়ররা অপ্রস্তুত হয়ে যায়। সামিহা এগিয়ে গিয়ে শান্ত গলায় পুরো পরিস্থিতি সামলায়। সবশেষে হল কনসালটেন্ট স্যার বলেন, Dr. Samia, you handled it very well. অনেকদিন পর সামিহার বুকের ভেতরে অদ্ভুত কিছু অনুভব হয়। আত্মবিশ্বাস জাগে। সে বুঝতে পারে সে এখনো শেষ হয়ে যায়নি। তার ভেতরের আত্মবিশ্বাসী শার্প মানুষটা এখনো বেঁচে আছে, শুধু চাপা পড়েছিল। সেদিন রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়েছিল সামিহা। চোখের নিচে কালি আছে, ক্লান্তি আছে, অভিমানও আছে, কিন্তু ভয়টাও কমে গেছে। কারণ মানুষ যতদিন একা একা যুদ্ধ করতে করতে টিকে যায়, তখন ধীরে ধীরে তার ভেতরে একটা নির্লিপ্ত শক্তি জন্ম নেয়। আর সেই শক্তি একসময় তাকে বদলে দেয় পুরোপুরি। সামিহা একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, এই নিঃশব্দ সংসারে এখন কিছু বলার সময় হয়ে গিয়েছে। এভাবে রোজ মানসিক চাপে বাঁচা সম্ভব না। সকাল 5:20 ফজরের নামাজ পড়ে টেবিল ল্যাম্প জ্বালিয়ে বই খুলে পড়ছিল সামিহা। সামনে পরীক্ষা, পড়তেই হবে। সন্ধ্যায় ডিউটি থেকে এলে মাথা ধরে থাকে, রাত জাগলে চোখ জ্বলে। তাই ঠিক করেছে রাতে দ্রুত শুয়ে পড়বে। জিহান ঘুমোতে চায় না যদিও, তবু চেষ্টা করেছে রাতে তাড়াতাড়ি ঘুম পাড়ানোর অভ্যাস করতে। সকালে চারিদিক শান্ত থাকে, এ সময় বেশ ভালো মন বসবে পড়ায়। বিছানা থেকে নামার সময় ঘুমন্ত জিহানের মুখের দিকে তাকিয়েছিল কিছুক্ষণ। ছোট্ট বুকটা ওঠানামা করছিল শান্তভাবে। ছেলের মাথায় হাত রেখে সামিহা মনে মনে বলছিল, আমি হারবো না। তারপর বই খাতা নিয়ে চুপচাপ ডাইনিংয়ে চলে আসি। এত সকালে আবার বই নিয়ে বসছো? মা পাশে না থাকলে বাচ্চার ঘুম ভেঙে যায়, খাট থেকে পড়ে গেলে। জাহিদ আছে, ও খেয়াল রাখবে। বাবারা এসে খেয়াল রাখতে পারে? এত খবর থাকে? কেন থাকে না? কেন থাকবে না? বাবারা কি শিশু? বাবার বয়সে মায়েরও বড় হয়, তবু একটা ঘুমন্ত বাচ্চার খেয়াল রাখতে পারবে না? সারাদিন পরিশ্রম করে ছেলেটা, ওরও তো ঘুম নষ্ট হয়। সারাদিন পরিশ্রম আমিও করি। সব কিছুতেই জামাইয়ের সাথে তুলনা টানো কেন? এই জন্য মানুষ আয় রোজগার করে মেয়ে বউ করতে চায় না। সংসারে এসে আমি তুমি করে শুধু। আমি খারাপ কি বলেছি? তোমাকে সকালে না উঠতে আরাম করতে বলেছি, এটাও খারাপ হলো? পরিশ্রম তোমারও হয় বললা তো, বলো সংসার বাচ্চা সামলিয়ে এসব কতদিন করতে পারবা? আগে হলরুমে সামিহা চুপ করে থাকতো, আজ করলো না। বই বন্ধ না করে শান্ত গলায় বলল, যতদিন প্রয়োজন হবে ততদিন করবো আম্মু। আয়শা খানম একটু থমকে গেলেন। তোমার কথা বলার ধরন এমন হয়েছে, আগে মনে হতো ভদ্র মেয়ে, এখন বেয়াদবদের মতো কথা বলো, মাটিতে কথা পড়ে না। হ্যাঁ, কারণ আমি বুঝেছি সবসময় চুপ থাকলে মানুষেরা ভদ্রতা না, দুর্বলতা ভাবে। আমি এখন একটু পড়বো। জিহাদ ওঠার আগে কিছুক্ষণ পড়তে চাই। কথাটা বলে আবারও বইয়ে চোখ নামিয়ে নেয় সামিহা। আয়শা খানম কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বের হয়ে যান।
সেদিন দুপুরে নন্নাস এসেছিলেন। শিলা জিহানকে খাওয়াচ্ছিল। নন্নাস বিরক্ত গলায় বললেন, এই মেয়েটিকে এখনো রাখছো? কাজের মানুষকে এত পাত্তা দিলে মাথায় উঠে বসে। একটা লোক গেলে আরেকটা আসবে, একজনকে এত তেল দিয়ে রাখা কেন? আর আজ তো তুমি বাসায়, তাও তো জিহানকে রাখছি। আপু, শিলা কাজের মানুষ এটা ঠিক না। ও জিহানের নেনি, এটা ওর চাকরি। আমি বাসায় থাকি না থাকি, ও এ সময় জিহানকে দেখবে। আমি এ সময় পড়বো, রেস্ট নেব। বেশি আধুনিকতা দেখিও না, এত ঢং সংসার করতে চোখ গেলে চলে না। আমার সংসারে কি চলবে আর কি চলবে না সেটা আমি ঠিক করব। ড্রয়িং রুমটা কয়েক সেকেন্ডের জন্য একদম চুপ হয়ে যায়। শিলা অবাক হয়ে তাকিয়ে থাকে সামিয়ার দিকে, কারণ এই প্রথম সামিয়াকে নন্নাসের এত স্পষ্ট করে উত্তর দিল। নন্নাস অবাক হয়ে বলল, আমার ভাইয়ের সংসার না? অবশ্যই আমার আর জাহিদের সংসার, এর বাইরের সবাই তৃতীয় পক্ষ। আমি তো আপনার সংসারে নাক গলাই না আপু, আপনিও না গলালেই ভালো। রাতে জাহিদ বাসায় ফিরতেই সামিহা সরাসরি বলল, তোমার সাথে কথা আছে। জাহিদ ফোনে চোখ রেখেই বলল, আপুর নামে নালিশ করবে তো? বলো শুনছি। না, নালিশ করা আমার স্বভাব না, বরং মনে হচ্ছে আমার নালিশ তুমি পেয়ে গিয়েছো। এখন মুখের উপর থেকে ফোনটা নামাও, গুরুত্বপূর্ণ কথা আছে। জাহিদ বিরক্ত হলো, ফোন নামালো। সামিহা ধীরে ধীরে বলল, তোমার ওই মেয়েটার সাথে অতিরিক্ত মেলামেশা আমার ভালো লাগছে না। মানুষ এলোমেলো কথা বলে, হাজবেন্ডের নামে এলোমেলো কথা শোনা ওয়াইফের জন্য অসম্মানজনক। জাহিদ কপাল কুঁচকায়। কে বলে? কেউ কিছু বলে না। এসব তোমার সন্দেহবাতিক মনের প্রভাব। তুমি এখন সন্দেহ করো আমাকে? আমি তোমাকে যে বলছি ওর সাথে আমার কিছু নেই, এটা কি যথেষ্ট না? তাও সন্দেহ করতে হবে? হুট করে ওর সাথে কথাবার্তা বন্ধ করলে আমাকে নিয়ে কি ভাববে? আমি কি বলতে পারবো যে আমার বউ সন্দেহ করে তাই কথাবার্তা বন্ধ? সন্দেহ না, অসম্মান অপছন্দ করছি। আমি বলছি ওর সাথে মেলামেশা করবে না, ব্যাস এইটুকু যথেষ্ট হওয়ার কথা ছিল। তুমি যদি আমাকে বলতে যে অমুকের সাথে আমার মেশা তোমার পছন্দ না, আমি তোমাকেই গুরুত্ব দিতাম, অমুককে না। এমন হলে কোর্স আমাদের সবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে করছো না? কোর্স আর পরনারী এক হলো? ও আমার জুনিয়র, কাজের জন্য কথা হয়। কাজের জন্য রাত 12টায় হাসাহাসি করে চ্যাট করতে হয়? জাহিদের কথা থেমে গেল। সামিহা এবার শান্ত কিন্তু শক্ত গলায় বলল, আমি সারাদিন যুদ্ধ করে বাসায় ফিরি, অন্তত নিজের স্বামীর কাছ থেকে মানসিক অশান্তি চাই না। তুমি বাবা, তুমি স্বামী, সেই দায়িত্বটা তোমাকে নিতে হবে। বাসায় ফিরে যেমন প্রতিটা সময় আমি জিহানকে দেই, তোমারও দিতে হবে। পড়তে হলে আমার মতো ভোরে উঠে জিহানের ঘুমের সময় পড়বে, ঠিক যেভাবে আমি করি। পড়ার নাম করে আরেক রুমে গিয়ে ফোনে কথা, চ্যাট এসব চলবে না। আমি সুন্দর করে বললাম, এরপর সিনক্রিয়েট হলে দোষ দিও না। প্রয়োজনে আমি তোমার ডিপার্টমেন্টে গিয়ে অভিযোগ করে আসব, জেনে আসব কোন ধরনের কলিগ সম্পর্কে রাতে বাসায় ফেরার পরও কথাবার্তা চলে। আমি বলার জন্য বলছি না, মান সম্মান যাওয়ার ভয় আমার নাই। তোমার থাকলে নিজেকে সামলাও। খালি কারোর সাথে শুলেই পরকীয়া হয় না। তোমার মানসিক, শারীরিক সব ধরনের মনোযোগ পাওয়ার অধিকার শুধু আমার। আর কাউকে সময় দিলেই তা আমার সাথে আর জিহানের সাথে অন্যায়। আমি তা মানব না। তুমি ব্যাপারটাকে বাড়িয়ে দেখছো। না, আমি একদম পরিষ্কার করে দেখছি আর বলছি। জাহিদ কিছু বলতে গিয়েও থেমে যায়, কারণ আজকে সামিহার রূপ অন্যরকম। আচ্ছা, আমি ওর সাথে অপ্রয়োজনীয় চ্যাট করব না, কিন্তু নাম্বার তো ব্লক করা যায় না, একই ডিপার্টমেন্টে আছি। ফোন দাও, আমি ওকে ফেসবুক থেকে ব্লক করে দিচ্ছি। তুমি ওর সাথে ডিউটি করবে না, বদলে নেবে। আমি আজই শেষ বললাম, ও তোমার প্রতি দুর্বল, তুমি না। এ ধরনের কথা বলে লাভ নেই। তুমি আশকারা না দিলে ও আগাতে পারতো না। 2 দিন পর সামিহা বাবার বাসায় গেল কয়েকদিনের জন্য, সঙ্গে জিহান আর শিলাও। বাবা দরজা খুলেই মেয়ের মুখের দিকে তাকিয়ে থমকে গেলেন। সামিয়া, এ কি চেহারার হাল? তুই অসুস্থ নাকি মা? এই একটা কথাতেই বুকটা হঠাৎ ভারী হয়ে আসে সামিহার, কারণ অনেকদিন কেউ তার ক্লান্তিতে অসুস্থ চেহারা দেখেনি। রাতে খাওয়ার পর বাবা বললেন, তুই কিছুদিন এখানেই থেকে যা, জেহানকে নিয়ে থাক। পরীক্ষার প্রস্তুতিটাও ভালো হবে। মৃদু খারাপ মেয়ে না, তোর সাথে খারাপ ব্যবহার করবে না। ওকে মা ভাবার দরকার নাই, আমার দ্বিতীয় স্ত্রী ভাব। ও তোকে আমার মেয়ে হিসেবে দেখবে। এ সম্মান বজায় রেখে অবশ্যই একসাথে থাকা সম্ভব। আমার মনে হচ্ছে আমার বিয়েটা তুই মুখে মানলেও মনে মানিস নে, তাই এইভাবে আমাকে নীরবে ত্যাগ করেছিস। বাসায়ও আসিস না, কত অনুরোধের পর আসলে, কিন্তু তুই তো ওখানেও ভালো নেই। তোর চেহারাই বলছে ভালো নেই। সামিহা চুপ করে রইল কিছুক্ষণ। এই বাড়িটা নিরাপদ, এখানে কেউ তাকে ছোট করবে না।
কেউ তার স্বপ্ন নিয়ে বিরক্ত করবে না। তবু মাথা নাড়ে সে। না বাবা, আমি পালিয়ে থাকতে চাই না। তাহলে? আমি চাই জাহিদ তার দায়িত্ব বুঝুক। আমি চাই না সংসার বাঁচানোর সব দায়িত্ব শুধু মেয়েদের উপর পড়ুক। বাবা দীর্ঘশ্বাস ফেললেন। সব পুরুষ দায়িত্ব নিতে শেখে না মা। তাহলে শিখাতে হবে, কারণ আমি আর আগের মতো সব চুপচাপ সহ্য করব না, আবার সব ছেড়ে তাকে তার মন মার্জি মতো করতে দেব না। বাবা মেয়ের দিকে তাকিয়ে থাকেন। অনেকদিন পর নিজের মেয়ের চোখে আবারও সে পুরনো আগুনটা দেখতে পান। সে আত্মবিশ্বাসী মেয়েটা যে সবসময় বড় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত। আচ্ছা, কিন্তু মাথায় রাখিস, এ বাড়ি কিন্তু তোর। আমি দরকার হয় উইল করে দেব, অর্ধেক তোর অর্ধেক সাইমের। আমি তোকেও ঠকাবো না, সাইমকেও ঠকাবো না। তোরা দুজনেই আমার সন্তান। আগের ঘরের বাচ্চা, পরের ঘরের বাচ্চা, এসব ফালতু কথা। তুই আমার বড় মেয়ে, তোর হক কেউ নিতে পারবে না। ধন্যবাদ বাবা। বাবার বাসায় কয়েকদিন থেকে এসে সামিহার ভীষণ ভালো লাগছে। 4 বছর আগে সামিহার সাথে জিহাদের বিয়ের সময় সামিহা সদ্য পোস্ট গ্রাজুয়েশনের সুযোগ পাওয়ার রেসিডেন্ট ছিল। চোখে বিশেষজ্ঞ হওয়ার স্বপ্নের পাশাপাশি নতুন সংসারের লাল নীল সুখও খেলা করত চোখে। কিন্তু বিশেষজ্ঞ হওয়া যেমন সহজ নয়, সংসার নামক রঙ্গমঞ্চ ততটাই কঠিন। লাল নীল সংসার নামেই আসলে কালো ধূসর পথ অতিক্রম করে এখানে আলোর দেখা পেতে হয়। যে জাহিদের সাথে সামিহা তখন পরিচয় হয়েছিল, সে জাহিদ ছিল সামিহার চোখে পারফেক্ট। নরম স্বভাব, পড়ুয়া ভদ্রলোক। অথচ সংসারে এসে জাহিদের এসব গুণ বাধা হয়ে গিয়েছিল নিজের মতন জীবন গোছানোর জন্য। জাহিদ নরম, তাই মাকে কষ্ট দিয়ে বইয়ের অধিকার নিয়ে বলতে পারে না। জাহিদ ভদ্রলোক, তাই বোনকে তার সংসারে মাথা গলাতে মানা করতে পারে না। জাহিদ পড়ুয়া, তাই সংসারে যাই হয়ে যাক বই খাতা নিয়ে সবসময় লাইব্রেরিতে পড়ে থাকতে পারে। সামিহা একা নিজের মতন ফাইট করছে। বাবার বিয়ে মুখে মানলেও মনে মানতে পারেনি বলে গত 3 বছর বাবার বাড়ি এড়িয়ে গিয়েছিল। তবে এবার বাবা জোর করে অনুরোধ করায় যেতেই হলো, এবং অবশেষে ওর ক্লান্ত মনটা একটু বিশ্রাম পেয়েছে। সত্যি বলতে এতদিন সামিহারও মনে হতো জাহিদ ছাড়া ওর আর কেউই নেই, তাই অনেক অন্যায় আচরণে চুপ থেকেছে। নিজের মতন করে সামলে নিতে গিয়ে ক্ষত জমিয়েছে বুকে। কিন্তু এতদিন পর বাবার আদর পেয়ে, ভরসা পেয়ে মনে হয়েছে দুনিয়ায় ও একা না। মিতু আন্টিকে মা ভাবার দরকার নেই, বাবার দ্বিতীয় স্ত্রী হিসেবে দেখলে সম্পর্ক সহজ হয় আসলে। তাই এবার বাবার বাড়ি থেকে সামিয়া ফিরেছে ফুরফুরে মনে। আজ শ্বশুর বাড়ি ফিরেছে, তবে আজও রাতে বাসার ডাইনিং টেবিলে চাপা অস্বস্তিকর পরিবেশ দেখে বুঝলো তার এতদিন ওই বাসায় থেকে আসা শাশুড়ি ভালোভাবে নেয়নি। জাহিদও চুপচাপ খাচ্ছিল, আয়েশা খানম মুখ গোমড়া করে বসে। নন্নাসও এসেছেন, জিহান রুমে ঘুমাচ্ছে। ইদানিং সামিয়া রাত 10টা না বাজতেই জিহানকে শুইয়ে দেয়। শুতে না চাইলেও এখন ঘুমানোর অভ্যাস হয়ে গিয়েছে। সামিয়া ছেলের বিষয়ে নিজের সিদ্ধান্ত নিচ্ছে, কি খাবে, কখন ঘুমাবে, সে বিষয়ে হেলদি লাইফস্টাইল মানার চেষ্টা করছে। আদরের নামে বাচ্চার বদ অভ্যাস করলে যে তাকেই ভুগতে হবে তা সে খুব ভালো করেই বুঝেছে। তাই কারো কথা কানে না নিয়ে বাচ্চাকে নিজের মতন করে বড় করবে ঠিক করে। বেয়াই কেমন আছে সামিহা? ভালো আম্মু। নতুন বউ যত্ন আত্তি করে তাহলে? অনেক সময় কিন্তু এই কম বয়সী বউ স্বামীকে ধোকা দিয়ে টাকা পয়সা নিয়ে ভাগে। বেয়াইকে সাবধানে থাকতে বলো। খোঁচাটা কোন দিক দিয়ে আসছে টের পায় সামিহা। নিলে আর কি করা, পাহারা দিয়ে কতক্ষণ রাখা যাবে? ওনার ছেলের হকেটটা নিয়ে চলে গেলে যাবেন। তারপর আরেকটা বিয়ে করবে নাকি বেয়াই? করলে করবে, আব্বু যদি বউ পালতে পারে অবশ্যই করবে। বউ পালতে পারলেই বিয়ে করা যায় বুঝি? কি রে জাহিদ, শুনেছিস? জাহিদ মৌন ভাব নিয়ে চুপ করে রইল। জাহিদ কি শুনবে? জাহিদ আগে এক বউয়ের খরচ চালাক। কোর্সের কয়টা টাকা পায় জাহিদ? কোনো খ্যাপ করে না পড়ার ক্ষতি হবে বলে, বাসা ভাড়া লাগে না বলে রক্ষা। আমার হাতে শেষ কবে টাকা দিয়েছি জিজ্ঞেস করেন তো, বলো জাহিদ। ছেলের ডাইপার, জামা কাপড় এসব জাহিদ দেয় না? দেয়। ছেলেটা না দিলে বাবা হলো কি? আমি আমার খরচের কথা বললাম। আপাতত জাহিদের বান্ধবী আছে, ওখানে কফির খরচ দিলেই হয়। আরো ইনকাম করলে হয়তো জাহিদ আগাবে। সামিহা, কি বলছো এসব? কেন, ভুল বললাম? আমি কি বললাম? আম্মু কথা উঠালো তাই তোমার বান্ধবীর কথা এলো। সামিহা, আমার ভাইকে নিয়ে এসব এলোমেলো কথা সহ্য করব না কিন্তু। আমিও আমার আব্বুকে নিয়ে এলোমেলো কথা শুনবো না আপু। বাপরে, 3 বছর যে বাবার খোঁজ খবর ছিল না, 2 দিন সে বাবার বাড়ি থেকে এসে এত। বাবার খবর সবসময় ছিল, আমি যাওয়ার সময় সুযোগ পেতাম না, তবে এখন থেকে যাব। আপু সপ্তাহে 3 বার বাবার বাড়ি আসতে পারে, আমি তো 15 দিন পর পর যেতেই পারি।
আমি যদি খেয়াল রাখতাম আব্বুর, তাহলে তিনি একা হতেন না। আমি না রাখাতেই বিয়ে করলেন, তবে ভালো করেছেন। আমার বাবার বিয়ে করায় আমি লজ্জিত না। আমার মা বেঁচে নাই, তিনি বিয়ে করে অপরাধ করেননি। মা বেঁচে থাকতে ওনার কোনো বান্ধবী ছিল না। সামিহা পানি খেয়ে নেয়, তারপর গ্লাস নামিয়ে শান্ত গলায় বলে, আজকে কিছু কথা পরিষ্কার করে বলবো, এরপর এই বিষয়গুলো নিয়ে আর কথা শুনতে চাই না। আবার কি বলা বাকি? আমি শান্তিতে আমার কোর্স শেষ করব। আপনারা সাহায্য না করতে পারেন, আমাকে পেন দিয়ে না অযথা। সংসার করতে মেয়েদেরকে অনেক ছাড় দিতে হয়। আমি তো দিচ্ছি আপু, রাত জেগে বাচ্চা সামলাই, সকালে উঠে পড়ি, ডিউটি করি, বাসায় ফিরেও জিহানের দায়িত্ব পালন করি, কিন্তু একতরফা ছাড়কে সংসার বলে না। তোমার সংসারের সমস্যা শুরু হয়েছে এই চাকরি আর ক্যারিয়ারের জন্য। না আম্মু, আমাদের সমস্যার কারণ দায়িত্বের অসম বন্টন। সামিহা, এখন এসব না জাহিদ, আজকে বলবো, কারণ এতদিন সবাই বলেছে, শুধু আমি চুপ ছিলাম। পুরো রুম নিস্তব্ধ হয়ে যায়। সামিহা ধীরে ধীরে বলল, আমি যদি আজ কোর্স ছেড়েই দেই, তাহলে কি হবে জানেন? জাহিদের উপর পুরো সংসারের চাপ পড়বে, বাসা, বাচ্চা, ভবিষ্যৎ, মা, বোন সব। আজকে একটা অসুখ হলে, একটা চাকরি চলে গেলে, একটা দুর্ঘটনা হলে, তখন কেউ উত্তর দেয় না। দুইজন শিক্ষিত মানুষের সংসারে একজনের স্বপ্ন মেরে ফেলে অন্যজনকে একা বোঝা টানানো বুদ্ধিমানের কাজ না। আমি ডাক্তার, এত কষ্ট করে এখান পর্যন্ত এসেছি, আমি নিজের পরিচয় হারাবো না। মেয়েদের এত অহংকার ভালো না। এটা অহংকার না আম্মু, নিরাপত্তা, আমার নিরাপত্তা। কাল জাহিদের টাকা হলো, আরেকটা সংসার পাতলো, তখনও তো আমাকেই দোষ দিবেন যে আমি ভালো না, তাইও বিয়ে করেছে আবার। আপনাদের সংসারে আমি সামান্য নিরাপদ বোধ করি না। আমার ভবিষ্যৎ অনিশ্চিত মনে হয়, আমাকে তাই ভবিষ্যতের কথা ভাবতেই হবে। আর একটা কথা পরিষ্কার করি, আমি অসহায় না। বাবা আমাকে সম্পত্তির অংশ দিয়েছেন, ভবিষ্যতেও দেবেন। আমার থাকার জায়গা আছে, দাঁড়ানোর জায়গা আছে, তাই ভয় দেখিয়ে বা অপরাধ বোধ দিয়ে আমাকে নিয়ন্ত্রণ করা যাবে না। সামিহা, এসব কথা সবাইকে বলার কি দরকার ছিল? কারণ সবাই মিলে আমাকে দুর্বল ভাবার অভ্যাস করে ফেলেছে। তাহলে তুমি বলতে চাও আমরা অন্যায় করেছি? হ্যাঁ, যখন একজন কর্মজীবী মাকে অপরাধীর মতো ট্রিট করা হয়, সেটা অন্যায়। যখন বাবার দায়িত্বকে হেল্প বলা হয়, সেটা অন্যায়। যখন একজন ন্যানিকে মানুষ মনে করা হয় না, সেটা অন্যায়। আর যখন ছেলের সব ভুল চুপচাপ ঢেকে মেয়েটাকেই বারবার মানিয়ে নিতে বলা হয়, সেটাও অন্যায়। সবচেয়ে বড় অন্যায় হলো প্রাপ্তবয়স্ক সন্তানের উপর ছড়ি ঘোরানোর চেষ্টা। মা বাবার বিকল্প হয় না, তাদের চেয়ে আপন কেউ হয় না, কিন্তু মা বাবারও বোঝা উচিত কখন সন্তানের হাত ছাড়তে হবে। একটা বাচ্চার বাবা হয়ে যাওয়া পুরুষ আর বাচ্চা থাকে না, তাকে তার সিদ্ধান্ত নিতে মা বোনের দিকে তাকিয়ে থাকার অভ্যাস ছাড়তে হবে, না হলে বউয়ের সাথে অন্যায় আসলেই হয়। আপনি নিজেকে দেখেন, জাহিদের বাবার মৃত্যুর পর আপনি বিপদে পড়েননি, কারণ আঙ্কেল আপনাদের নিরাপত্তার সব ব্যবস্থা করে গিয়েছিল। আপনি আপনার শ্বশুরের পৈতৃক ভিটায় 2 সন্তান নিয়ে মাথা উঁচু করে আছেন। এটা আমারও শ্বশুর বাড়ি, অথচ জাহিদ এখানে এখনো আমাকেই মাথা উঁচু করার অবসর দিল না। আমার আসলে শ্বশুর বাড়িতে জায়গা হারানোর ভয় আর নেই। যেমন চায় করতে পারেন, যদি মনে হয় জাহিদের জন্য আরো ভালো বউ আনতে পারবেন, আনেন। রুমটা আবার চুপ হয়ে যায়। জাহিদ মাথা নিচু করে বসে থাকে। পরের দিন হাসপাতালে ডিউটির ফাঁকে সামিহা কাজ শেষ করে নিজে গিয়ে দাঁড়ালো সে জুনিয়র রেসিডেন্টের সামনে। মেয়েটা সামিহাকে দেখে স্পষ্ট অপ্রস্তুত হয়ে যায়। আপনি জাহিদ ভাইয়ার ওয়াইফ না? কিছু বলবেন? হ্যাঁ, চলো ক্যান্টিনে বসি, আমার কাজ আছে। 5 মিনিটের কফি ব্রেক নাও। কফি তো খাও, তুমি খাও না? ক্যান্টিনের নিলিবিলি কোণা দেখে বসে দুজন। কয়েক সেকেন্ড চুপ থেকে সামিহা বলে, তুমি হয়তো ভাবছো আমি শুধু জেলাস ওয়াইফ হয়ে এসেছি, কিন্তু আমি ডাক্তারও, নারীও, তাই কিছু কথা বলতে এসেছি। মাথা নিচু করে থাকে। বিবাহিত একজন পুরুষ বউয়ের পাশাপাশি বান্ধবীকে সময় দিচ্ছে মানেই সে তাকেও সমাজনাম দেবে। বউ বাদ দিয়ে তাকে বেছে নেবে তা কিন্তু না। বেশিরভাগ সময় পুরুষরা সংসারও রাখতে চায়, বাইরের ইমোশনাল কমফোর্টও রাখতে চায়। শেষে ক্ষতিটা মেয়েদেরই হয়। ওয়াইফের মানসিক শান্তি নষ্ট হয়, বাইরের মেয়েটার চারিত্রিক কালিমা হয়। মেয়েটার চোখ ভিজে ওঠে। আপনি ভুল অভিযোগ করছেন। আমি তোমাকে অপমান করতে আসিনি, আমি শুধু বলছি নিজের সময় আর অনুভূতি এমন একজনকে দিও না যে নিজের সীমারেখা নিজে ঠিক করতে পারেনি। আপনি সেপারেশনে যাবেন? গেলে তোমার চান্স আছে মনে হয়? না, তা নয়। যে সম্পর্ক আরেকজনের ডিসিশনের উপর নির্ভর করে সে সম্পর্ক কতটা ভালো? আর সম্পর্ক ভাঙা খুব সহজ সিদ্ধান্ত না, বিশেষ করে যখন একটা সন্তান থাকে। আর জাহিদ রসগোল্লা না, ও দুর্বল মানুষ। এমন না যে ওর অপরাধ আমি দেখিনি,
বিষয়টা শারীরিক না করালেও মানসিক অ্যাটাচমেন্ট হয়েছে এবং এটাও চিটিং। তাহলে আপনি মাফ করে দিবেন? মাফ করা আর অন্ধ হয়ে থাকা এক জিনিস না। আমি চোখ খুলেই সম্পর্কটাকে একটা সুযোগ দিচ্ছি। আর যদি কখনো মনে হয় আমি আর সম্মান পাচ্ছি না, তখন চলে যাওয়ার সাহসও আমার আছে। বাকি তুমি কি চাও ভাবো। তোমার সাথে ফাইটিংয়ে আমি নামবো না। আমার সিদ্ধান্ত জাহিদের উপর নির্ভর করবে, তোমার উপর না। মেয়েটা মাথা নিচু করে ফেলে। সম্ভবত প্রথমবার নিজের অবস্থাটা পরিষ্কারভাবে বুঝতে পারে। সেদিন রাতে জাহিদ অনেকক্ষণ দরজার বাইরে দাঁড়িয়েছিল। সামিয়া পড়ছিল। জাহিদ ধীরে ধীরে বলল, কথা বলা যাবে? বলো। জাহিদ কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে বসে পড়ে। আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি না? হ্যাঁ। আমি কখনো ভাবিনি বিষয়গুলো এত দূর যাবে। আমি শুধু ঝামেলা এড়াতে চাইতাম। জানি তুমি সবসময় ঝামেলা এড়াতে চেয়েছো, তাই কখনো আমার পাশে দাঁড়াওনি। সরি, আমি সত্যি সরি। কিন্তু আমি তোমার সাথে চিটিং করিনি। কথাবার্তায় জড়িয়েছিলাম ঠিক, কিন্তু এর বেশি কিছু না। তবু আমি নিজেকে শুধরাবো। একবার সুযোগ দাও। বারবার এ কথা তুললে সবার সামনে আমি সম্মান হারাবো। একটা ছোট্ট শব্দ, তবু এই মানুষটার জন্য শব্দটা বলা সহজ ছিল না। সামিয়া দীর্ঘশ্বাস ফেলে। সে জানে মানুষ রাতারাতি বদলায় না। জাহিদও বদলাবে না পুরোপুরি। এখনো ও ওর প্রতি দুর্বল, এখনো কনফিডারেশন ভয় পায়, এখনো মানুষকে খুশি রাখতে গিয়ে ভুল করে। তবু আজ অন্তত প্রথমবার সে নিজের ভুলের দায় নিয়েছে। আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি জাহিদ, শুধু সম্পর্কটার জন্য না, জিহানের জন্য। কিন্তু এবার আমি নিজেকে হারিয়ে দিয়ে কিছু বাঁচাবো না। জাহিদ মাথা নাড়ে। কয়েক মাস পর ভোরবেলা টেবিল ল্যাম্পের আলোয় সামিহা পড়ছে। পরীক্ষার সামনে, পাশে কফির মগ, বিছানায় জিহানের সাথে খেলছে জাহিদ। সামিহাকে পড়ার সুযোগ দিচ্ছে। সামিহা তাকিয়ে থাকে কিছুক্ষণ। জীবন নিখুঁত হয়নি, সংসারও না। আয়েশা খানম এখনো মাঝে মাঝে কথা শোনান। নন্নাস এখনো খোঁচে দেন। জাহিদ এখনো কখনো কখনো দুর্বল হয়ে পড়ে। কিন্তু এখন একটা জিনিস বদলেছে। এই সামিহা আর নিঃশব্দে সংসার করছে না। সে নিজের সীমারেখা টানতে শিখেছে, নিজের সম্মান দাবি করতে শিখেছে, নিজের স্বপ্নকে অপরাধ ভাবা বন্ধ করেছে। আর সবচেয়ে বড় কথা, সে বুঝেছে একজন নারীর শক্তি শুধু সংসারে টিকিয়ে রাখা না, প্রয়োজনে নিজের অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে যেতে পারে। জানালার বাইরে রোদ চড়া হচ্ছে। বইয়ের পাতায় চোখ রেখে সামিহা হালকা হাসলো। তার যুদ্ধ শেষ হয়নি, হয়তো কোনোদিন হবেও না। তবুও এবার সে ভয় পায় না, কারণ নিঃশব্দের সংসারে সে অবশেষে নিজের কণ্ঠস্বর খুঁজে পেয়েছে। সমাপ্ত।